তুই আমাকে ঠিক কি প্রমাণ করলি গো? আমি সত্যি তোর আবেগে ছিলাম। ভালোবাসা হয়নি কোনোদিন। নিজেকে যে মেয়ে ভালোবাসতে পারে না, সে আর কাউকে ভালোবাসতে পারে না। আমার জীবনে এত কিছু চলছে, আমি তো গিভ আপ করে ফেলিনি তোর মতো। তুই আসলে ভুল ছিলি, আমি রাইট। আমি কথাটা শেষ করে কুহুর মুখটাই আর দেখতে ইচ্ছে হলো না কাব্যের। ও মাথা ঘুরিয়ে চলে এলো সেখান থেকে। কাব্য কেবিনের বাইরে একটা বেঞ্চে গিয়ে বসলো, মাথাটা নিচু করে দু হাতে চুল খামচে ধরে ওভাবেই নিশ্চুপ বসে রইল অনেকক্ষণ। ওপাশের বড়রা কুহুর পুরো ব্যাপারটা একে অন্যের সাথে আলোচনা করছেন। কুহুর সাথে দেখা করে ছোটদের নিয়ে বাসায় গেছে স্নিগ্ধ আর ছোট চাচি। ওদের মধ্যে কাব্য শুধু থেকে গেছে। কুহুর প্রতি এত তিক্ততার মধ্যেও কেন থাকলা কে জানে। কাব্য অনেকক্ষণ ওভাবে বসে থাকার পর হুট করে ওর কল এলো। কাব্য ওভাবে মাথা নিচু করা অবস্থাতে পকেট থেকে টেনে ফোনটা বের করে স্ক্রিনে নাম না দেখেই রিসিভ করলো। হ্যালো বলতেই ওপাশে উর্মি কাব্যের এই মাথা ব্যথার মধ্যেও ঝাঁঝালো গলায় বলে উঠল, তোমার বোন নাকি সুইসাইড করেছে? কাব্য এই গলা শুনে ফোন চোখের সামনে নিয়ে নামটা দেখে। নামটা দেখা মাত্র ওর মাথা চিরবিরিয়ে ওঠে মুহূর্তের মধ্যে। চোখ উল্টে হতাশ শ্বাস ছাড়লো। ফোনটা এই মুহূর্তে ধরাটাই উচিত হয়নি, ওর আগে নামটা দেখা উচিত ছিল। এমনিতেই মাথা ব্যথায় ছিঁড়ে যাচ্ছে, এখন এই মেয়ে ওর মাথায় যেটুকু ভালো ছিল সেটাও আরও ধরিয়ে দিবে। তবে ফোন রিসিভ করার পর এসব ভাবার কোনো মানে নেই। তাই কাব্য ছোট্ট করে একটা শ্বাস ফেলে জবাব দিল। করে ফেলেনি, চেষ্টা করেছে। উর্মি কথাটা সহজভাবে নিল না। কাব্যর সঙ্গে এমন ভয়েসে কথা বলছে কেন? ওর মনটা কি পুড়ছে ওই মেয়েটার জন্যে? উর্মি দাঁতে দাঁত চেপে বলল, দেখলে তো, দেখলে মেয়েটাকে আমি এত আদর করতাম। তোমার বোন বলে আমি কি ওকে কম ভালোবেসেছি? আর এখন দেখো, এই আমারই থেকে তোমাকে কেড়ে নিতে উঠে পড়ে লেগেছে এই সেমরি বাল পাকনা একটা। ছি! কাব্য উর্মির কথাটা শোনা মাত্রই বিশাল একটা ধমক দিয়ে বসে। সেটা পড়মি, কি বলছো এসব? ছোট মানুষ ভুল করে ফেলেছে। তুমি ওকে নিয়ে এইভাবে বললে নেক্সট টাইম খবর আছে তোমার। উর্মির কাটা গায়ে কথাটা যেন নুনের ছিটা দিল। তেতো কণ্ঠে বলল, হ্যাঁ, দেখলাম তো ছোট মানুষের নমুনা কিভাবে বড় ভাইকে প্রপোজ করে। এরা ছোট, এটা ছোট মানুষটা করে। ওর ভাই তুমি, মেয়েটার এতটুকু লজ্জা করলো না? কাব্যের কথা বলতে একটু ইচ্ছা করছে না, উর্মির সাথে আরও নয়। কাব্য আলস্য নিয়ে বলল, ও বুঝেনি, করে ফেলেছে। এটা ওর আর আমার ম্যাটার। তোমার ঢোকার দরকার নেই এতে। উর্মি এবার ঝাঁঝালো কণ্ঠে বলে যায়, মানে আমি কেন ঢুকবো না? আমার বয়ফ্রেন্ড তুমি, আমাদের মধ্যে প্রেম আছে, আর জেলাতে থাকবে না? কাব্য এটা শুনে উর্মিকে শুধরে দিল। শব্দটা আমাদের হবে না, ওটা স্রেফ তোমার আছে। আমাকে এই সম্পর্কে কিভাবে রেখেছো তুমি, সেটা তুমি ভালো করে জানো। ভুলে গেলে বলো, আমি মনে করে দিচ্ছি। উর্মি দমে গেল, এবার আহত কণ্ঠে বলল, আমাকে ওভাবে তুমি বলতে পারলে, তাও ওই মেয়েটার জন্য? আমার প্রতি তোমার এত ব্রিটিশ না? বারবার কুহুকে ওই মেয়ে বলতে শুনে কাব্যের কেন যেন মেজাজটা গরম হয়ে গেল। কাব্য রেগে উঠে বলল, বারবার ওই মেয়ে বলা বন্ধ করবে? ওর একটা নাম আছে, কুহু নাম। ওর নাম ধরে বলতে পারছো না? উর্মি অবাক হয়ে গেল। তুমি আমাকে বকলে কাব্য? ওই মেয়ে মানে ওই কুহুর জন্য? সত্য করে বলো তো, তুমি ওকে কি ভালোবাসো? আমাকে লুকিয়ে লুকিয়ে কিছু করছো তুমি, চিট টাইপ। কাব্য জবাবে হালকা হাসলো। উর্মিকে ইচ্ছে করে রাগিয়ে দেবার জন্য চিবিয়ে চিবিয়ে বলল, লিসেন উর্মি শিকদার, আমি কাব্য কখনো লুকিয়ে কিছু করার মতো ছেলে না। তুমি এটা বেটার জানো। যদি কাউকে ভালোবাসার হয়, সবার সামনে তাকে ভালোবাসবো। বিয়ে করার হলে সবার সামনে সেটা স্বীকার করব। আর হ্যাঁ, কৌর সঙ্গে আমার তেমন কিছু নেই। যেটা নেই সেটা নিয়ে অযথা পেইন দিবা না আমাকে। উর্মি অবাক হয়ে বলল, তোমার লজ্জা করছে না? তোমার গার্লফ্রেন্ডকে তুমি এভাবে এসব কথা শোনাচ্ছ? আমি কি হই তোমার তাহলে? একটা মানুষের এটা বলতে একটু হলেও হ্যাজিটেশন হয়। লিসেন, তোমার আমার ব্রেকআপ হয়নি এখনো কাব্য। স্টিল নাও আমি তোমার গার্লফ্রেন্ড। কাব্য জবাবে মৃদু হেসে বলল, না, করছে না। কারণ আমি এই সম্পর্ক মানি না। জোর করে আছি শুধু। যেদিন হাতে সুযোগ আসবে, এই টক্সিক সম্পর্ককে লাথি মেরে বেরিয়ে যাব। অ্যান্ড তোমাকে বলছি আমি এসব ভালো না লাগলে ব্রেকআপ করে নাও, সিম্পল। উর্মি কেঁদে ফেললো এবার। কাব্য এবার অতিষ্ঠ হয়ে বলল, কান্না থামাও। এসব ন্যাকা কান্না করা মেয়ে আমার পছন্দ না। উর্মি নাক টেনে কেঁদে কেঁদে বলল, হ্যাঁ হ্যাঁ, এখন তো লাগবেই। এখন তো টাকার কুহুর কান্না তো ভালো লাগে, ওটাই পছন্দ তোমার। সত্য করে বলো কাব্য, তুমি ওকে কি তুমি ভালোবাসো, তাই না? কাব্য এইবার এই সাইকোকে বোঝাতে না পেরে হাল ছাড়লো। তোমার যা ইচ্ছা ভাবো, আই ডোন্ট কেয়ার অ্যাট অল।
বলেই ফোনটা কেটে বন্ধ করে আবারও পকেটে ঢুকিয়ে দিল। ব্যথাটা আসলেই বেড়ে গেছে এই এক কলের পর। পাগল করে দিবে সাইকোটা ওকে। কাব্য বেঞ্চ থেকে উঠে দাঁড়ালো ক্যান্টিনে যাবে বলে। ওকে যেতে দেখে পেছন থেকে সাদাফ ডাকলেন। কোথায় যাচ্ছিস কাব্য? কাব্য পেছনে ফিরে জবাব দিল। ক্যান্টিনে কফি নেবো একটা। ওয়েট, আমিও আসছি। সাদাফ কাব্যের সাথে এগুলেন। সাদাত কবিতা এই মুহূর্তের কুহুর চিকিৎসা যে ডাক্তার করেছেন তার কেবিনে বসে আছেন। ডাক্তার কুহুর সমস্ত রিপোর্ট দেখছেন বসে বসে। সাদাত কবিতা দুজনে চিন্তিত ভঙ্গিতে ডাক্তার মুখের দিকে চেয়ে আছেন সেই কখন থেকে। সমস্ত রিপোর্ট দেখা শেষ হলে ডাক্তার হাফিজ রিপোর্ট একসাথে করে টেবিলের উপর রাখলেন। সঙ্গে চোখ থেকে চশমা খুলে টেবিলের একপাশে রেখে সাদাত কবিতার দিকে তাকালেন। সাদাত চিন্তিত গলায় জিজ্ঞাসা করলেন, সব রিপোর্ট কি ভালো হাফিজ? হাফিজ দীর্ঘশ্বাস ফেললেন, তারপর বলা শুরু করলেন একে একে। কি আর বলবো তোমাকে সাদাত, তোমার মেয়ের আসলে হ্যালোসিলেশন হচ্ছে অনেক। আমার যতদূর ধারণা সম্ভবত এই কারণেই ওই সুসাইড অ্যাটেম্প নিয়েছে। সাদাত কবিতা দম্পতি অবাক হয়ে ফ্যালফ্যাল চোখে হাফিজের দিকে তাকিয়ে রইলেন। হাফিজ বুঝতে পারলেন তার বলা কথার কিছুই বন্ধুপত্নী বুঝেননি, তাই হাফিজ একটু বিস্তারিত বলা শুরু করলেন। লেট মি এক্সপ্লেন। তোমার মেয়ের জ্বরের টাইপ ভীষণ অ্যাগ্রেসিভ। এই ধরনের জ্বরে পেশেন্ট শোকে চলে যায় আমার জানা মতে। শক থেকে হার্ট ফেইলার থেকে শুরু করে ভেন ফাংশনের সমস্যা দেখা দেয়। ডেথও হতে পারতো সেটা থেকে। সাদাত আটকে উঠে বললেন। মানে কি বলছো তুমি এসব? হাফিজ বলেন, কিন্তু আমার এটা প্রশ্ন, এত জ্বর গায়ে নিয়ে তোমরা বাসায় বসেছিলে কেন? তোমরা কুহুকে নিয়ে অ্যাডমিট কেন হওনি হাসপাতালে? সাদাত জবাবে নিচু গলায় বললেন, আমরা সাজেক ছিলাম, গতকাল সন্ধ্যায় ঢাকায় ফিরেছি। আমি ওকে বলেছিলাম অ্যাডমিট হতে। কুহু আমাদের থেকে রাতটুকু টাইম নিয়েছে। ভেবেছিলাম সকাল হলেই ভর্তি করে দেব, কিন্তু তার আগেই। সাদাত কথাটা বলা শেষ করতেই কবিতা আলগোছে চোখের পানি মুছলেন। কাঁদতে চাইছেন না এখন আর। উনি নিজেকে শক্ত করে ডাক্তারের কেবিনে ঢুকেছেন কবিতা, তাই কান্না চেপে হাফিজের দিকে চেয়ে শুনতে লাগলেন সব। ডাক্তার হাফিজ মাথা নাড়লেন। ইয়া, আই সি। মূলত তীব্র জ্বরেই ওর ব্রেন ফাংশন করা অফ করে দিয়েছিল কিছু সময়ের জন্য। তখন হ্যালোসিলেশন, কনফিউশন থেকে শুরু করে ডিসিশনে অক্ষমতা এসব দেখা দিচ্ছিল। সাধারণত সজ্ঞানে সুসাইড করার ইচ্ছে থাকলে ও বাড়ির সবচেয়ে ধারালো নাইফ ব্যবহার করত, কিন্তু ও সেটা না করে বাড়ির একটা সাধারণ কম দামি নাইফ নিয়েছে। আর তোমরা বলছো দরজায় আটকায়নি রুমের। এসব সিস্টেম বোঝাচ্ছ ও সজ্ঞানে এসব করেনি? সাদাত বললেন। জ্বরের মধ্যে এসব ঘটানো আদৌ সম্ভব? হাফিজ মাথা নাড়লেন। অবশ্যই সম্ভব। তোমার মেয়ে এখানে যখন এসেছে ওর তাপমাত্রা জানো কত ছিল? তার উপর ব্লাডেও ইনফেকশন পেয়েছি আমরা। তোমার মেয়ের সুসাইড সম্বন্ধে ধারণা কি? ও এ সম্পর্কে কখনো কথা বলেছে তোমাদের সাথে? আপনার সঙ্গে কিছু কথা হয়েছে এ ব্যাপারে? কবিতা এবার কিছু একটা মনে পড়ে সঙ্গে সঙ্গে জবাব দিলেন। হ্যাঁ, আমার মনে আছে। একবার একটা ছেলে এসএসসি এক্সামের আগে সুইসাইড করেছিল। তখন ও সেটা নিয়ে আক্ষেপ করে বলেছিল ছেলেটা আর জান্নাতে যেতে পারবে না। কুহুর সেদিন ভীষণ মন খারাপ ছিল এটা নিয়ে। ডক্টর হাফিজ বললেন, দেখো এখন যেটা বলেছিলাম, ও সজ্ঞানে থাকলে এসব করতো না। কবিতা মাথা নুইয়ে ফেলেন। চোখের কোণ গুড়ি এক ফোঁটা জল ওনার কোলের উপর পড়ে। সাদাত বললেন, ও সুস্থ হবে তো? মানে এই ঘটনা কি আবার ঘটতে পারে? ডাক্তার হাফিজ জবাবে বললেন, সুস্থ হবে না কেন? তবে প্রপার কেয়ার নিতে হবে। আর এই ঘটনা আমার মনে হয় না সুস্থ হবার পর ও আর করবে। তোমাদের এখন কাজ ওর ভেতর থেকে মনের খবর বের করা। ওর মনে কোনো দুঃখজনিত অসুস্থতা থেকে থাকলে সেটা জেনে আমাকে ইনফর্ম করো। এতটা সময় ধরে সাদাত কবিতা দুজনেই ডক্টরের কাছে ছিলেন। আনোয়ার, সাদাব সবাই নিচে ক্যান্টিনে। সারা রাত জার্নি করে সবার মাথা ঘুরছে, ব্যথা করছে, তাই পুরুষ লোক সবাই কফি খেতে গেছেন হাসপাতালে নিজস্ব ক্যান্টিনে। কুহুর কেবিনের বাইরে শুধু শামীমা বসে আছেন বেঞ্চে। কুহুর কেবিনে যাওয়া এখন নিষেধ বলে উনি যাননি। অজু করে এসে বেঞ্চে বসে কোরআন পড়ছেন। ঠিক সেই সময় সবার অগোচরে কাব্যের টক্সিক গার্লফ্রেন্ড উর্মি শিকদার কুহুর কেবিনের সামনে এলো। আশেপাশে কাউকে দেখতে না পেয়ে শামীমাকে একদম লুকিয়ে সোজা কুহুর কেবিনের ভিতর ঢুকে গেল। কুহুর ঘুমও তখন সবেই ভেঙেছিল। আনমনে সিলিংয়ের দিকে চেয়েছিল। উর্মি সোজা গিয়ে ওর পাশে দাঁড়িয়ে গেল। তারপর অসুস্থ কুহুকে ডাকলো চূড়ান্ত কর্কশ ভাষায়।
এই মেয়ে? মেয়েলি অচেনা কণ্ঠ শুনে কুহু দুর্বল ভঙ্গিতে মাথা ঘুরিয়ে পাশটায় তাকালো। অবাকই হলো কুহু। আজ তো এক জীবনে দেখা সবচেয়ে ভাগ্যবতী নারী উর্মি আপুকে দেখে কুহু ফ্যাল ফ্যাল চোখে তার দিকে তাকিয়ে অস্ফুটে বলল, আপু তুমি? কুহু চায়নি উর্মির সাথে কোনোরূপ খারাপ ব্যবহার করতে। ও আগের মতো স্বাভাবিক আচরণ করতে চেয়েছিল। কাব্য ভাই উর্মি আপুকে ভালোবাসে, সেটা নিশ্চয়ই উর্মির দোষ না। তাহলে কেন নিজের মনের দুঃখে কুহু উর্মিকে শাস্তি দেবে? কুহু তাকে তাই কিছু বলতে যাবে তার আগে উর্মি তেতো কণ্ঠে বলে গেল, সুসাইড করেছো না? কাব্যের জন্যে? ওহ সরি, মিস্টেক করে ফেলেছি। ভাইয়ের জন্যে? ভাই হয় না কাব্য তোমার? কুহু অবাক। উর্মির কথা ওর হজম করতে কিছুটা কষ্ট হচ্ছে। ওর সুইসাইডের খবর উর্মি আপু কি করে জানলেন? কুহু ফ্যাল চোখে উর্মির দিকে তাকিয়ে রইল। শুধু মুখে কিছুই বলল না, শুধু শোনা গেল উর্মি যা বলে গেল। একসময় উর্মি বলল, আচ্ছা, এই মেয়ে, তোমার একটু লজ্জা করলো না? যার কোলে পিঠে মানুষ হলে তাকে এই বৃষ্টি নজরটা দেখলে? কুহু জবাবে অস্ফুটে বলে। কাউকে ভালোবাসা বিশ্রী? পরপর উর্মির দিকে চেয়ে জিজ্ঞাসা করলো, এসব কে বলেছে আপনাকে? কার কাছ থেকে শুনেছেন আপনি এইসব? উর্মি কিছুটা ভেবাচাকা খেয়ে গেল। এবার পর মুহূর্তে জবাব দিয়ে বসলো, কাব্য বলেছে আমাকে। তুমি কি বুঝতে পারো না কাব্য তোমার এসবে ফেড আপ? কুহুর বুকটা যেন কেউ কামড়ে ধরলো হঠাৎ। কাব্য ভাই ওর কথা উর্মি আপুকে কেন জানিয়েছেন? কুহু ভালোবাসে তাকে, সেটা লুকিয়ে রাখতে পারেনি। বরং উনি কুহুর এই অবস্থাতে নিজের গার্লফ্রেন্ডকে পাঠিয়েছেন ওকে কথা শোনানোর জন্য, নিজের পেছন ছাড়ানোর জন্য। কিন্তু কুহু কি ওনার পেছনে আদৌ পড়েছিল? রিজেকশনের পর থেকে সরেই তো যাচ্ছিল একটু একটু করে, কিন্তু সেজন্য সময় তো দিতে হবে ওকে। 4-4টা বছরের অভ্যাস কাটাতে একটা দিন সময় দেওয়া গেল না? কুহুর চোখের জল আলগোছে মুছে ফেললো, মাথাটা নামিয়ে ফেললো অপমানে। উর্মি সেটা দেখে আরও কথা শোনাবার উদ্দেশ্যে বলল, জীবনে তো ছেলে দেখোনি, তাই চোখের সামনে যেই একটা ছেলে বাসায় দেখলে সেটাতেই ক্রাশ খেয়ে ওই ক্রাশটাকে আবার প্রপোজ করে বসে আছো। ছেলে দেখলে মুখ দিয়ে লোভ পড়ে না? কুহু মাথা তুলে তাকালো, ভাঙা কণ্ঠে জিজ্ঞাসা করলো, এটাও কি উনি বলেছেন? কুহুর মন যেন মানতে চাইছে না এসব কথা কাব্য ভাই বলেছেন। উর্মিও কুহুকে তখন আরও কষ্ট দেবার জন্য জবাব দিল, হ্যাঁ, কাব্য আমাকে সব বলেছে। আমার সঙ্গে একটা ডিল হয়েছে ওর। আমি তোমাকে ওর পেছন ছাড়াতে পারলে ও আমাকে ট্রিট দেবে, শপিং করে দেবে আমাকে। কিন্তু তুমি তো পেছনে হাত ধুয়ে পড়ে আছো। এত অপমান গায়ে লাগে না? একবার কাব্য অপমান করলো, এখন আমি করলাম, তাও গন্ডারের চামড়া সরিলে নাকি? কাব্য এমনি এমনি তোমার উপর বিরক্ত হয়নি, এখন বুঝতে পারছি। কুহু ক্ষতবিক্ষত হয়ে গেল আজ। যেটুকু হৃদয় জোড়া লাগানোর চেষ্টায় ছিল সেটাও এই মুহূর্তে ভেঙে তছনছ হয়ে গেল। কুহুর চোখের সামনে তার আত্মসম্মান, বেঁচে থাকা, আত্মসাহস সবটাই ধুলোয় মিশে গেল। কুহু হা করে উর্মির দিকে তাকিয়ে আছে। চোখের কোণ বেয়ে শুধু অশ্রু গড়াতে লাগলো। এই কান্নার কোনো শব্দ নেই। কুহুকে কাব্য ভাই যেখানে এমন রূপে বিদ্রুপ করেন তার জন্য কিনা কুহু মরে যাচ্ছিল। নিজের প্রতি ধিক্কার ভেতর থেকে বেরিয়ে আসতে লাগলো কুহুর। কাব্য ভাই ওকে নিয়ে এসব ভাবেন, ওকে এতটা ছোট করে অপমান করে উর্মি আপুকে ওর নামে বলেন, সেখানে কিনা কুহু আফসোস। কুহুর আত্মসম্মানের বলিদানের প্রতি এক আকাশ আফসোস রইল। কুহু একবার নিজের হাতের দিকে তাকালো। আজও যেখানে আছে, যে অবস্থায় আছে, পুরোটা কাব্য ভাইয়ের জন্যই। তার কি এতটুকু মায়া হয়নি কুহুকে এই নাজুক অবস্থাতেই অপমানটুকু না করলেও ও পারতেন না? ছেড়ে দাও কাব্যকে, মুক্তি দাও ওকে। ওর এসব আর ভালো লাগছে না। তুমি পেন দিচ্ছ ওকে। ও নিজেই আসতে পারতো আমার কাছে, কিন্তু তুমি ওকে বারবার বিরক্ত করছো দেখে আমাকে পাঠালো। তাই আমি বলতে এসেছি। আজ একজন বোন হয়ে বলছি, এসব ছ্যাঁচড়ামো করো না আর। ভাগ্যবানদের কপালে ভালোবাসা জোটে। আজ মেনে নাও, হয়তো তোমার ভাগ্য খারাপ, মেনে নাও এই সত্য। কুহু ঢোক গিলে কান্না আটকালো। এইবার দুজন মানুষ ওকে যা ইচ্ছা তাই শোনাবে। একজনের সাফাই গিয়ে আরেকজন কুহুকে যা ইচ্ছে তাই বলে অপমান করবে। সেটা কুহু মেনে নিবে? কুহু হৃদয়ে খুইয়েছে। জেদ রাগ আগের মতোই আছে, টকবকে তাজা। কুহু দুহাতে চোখ গাল মুছে ফেললো। ও আর কাঁদবে না। এই দুই মানুষ ভালো আছে, উল্টো এদের ভালোবাসার ভিলেন হচ্ছে কুহু। দুজন কুহুর থেকে মুক্তি চায় তো দিবে তো কুহু। কুহু উদার হবে আজ থেকে। মনটা ভেঙে গেছে, যাক, আত্মসম্মানকে হারাতে দিবে না। আর কুহু যথেষ্ট হয়েছে মুখ বুঝে অপমান সহ্য করা। একটা কাপুরুষকে ভালোবেসেছিল কুহু, যার নিজের মুখ নেই কুহুর সামনে আসার, অথচ নিজের গার্লফ্রেন্ডকে পাঠিয়ে অপমান করতে ঠিকই বিবেকে বাদে নিচ্ছি। আজ কাব্য ভাইয়ের এমন মনোভাবের প্রতি থু দিতে চায় কুহু। বোন হিসেবে যেটুকু সম্মান করত ওই মানুষটাকে, সেটার জন্য এখন আফসোস হতে লাগলো ওর। কুহু হাসলো, চোখে মুখে এখনও ওর জল মাখামাখি অবস্থা। কুহু সেই অবস্থায় নাক টেনে উর্মির চোখে চোখ রেখে ঠান্ডা শান্ত গলায় বলল, কাব্য ভাইকে আমাকে রিজেক্ট করার পরেই ছেড়ে দিয়েছিলাম উর্মি আপু। আপনার ভয় হচ্ছে না আপনার প্রেমিক কাব্য ভাইকে আমি কেড়ে নিব? আর হয়তো আপনার প্রেমিকও একই ভয়টাই পাচ্ছেন। উর্মি ভ্রুকুচকে তাকিয়ে রইল। কুহু হাসলো, আর ভয় পাবেন না,
আজ থেকে আপনি এবং আপনার আদরের প্রেমিক কাব্য ভাই, তাকে আমার সালাম। ভালো থাকেন আপনারা। শুধু বলবো আমার নামে দুজন যে গসিপগুলো করবেন সেটা আমার সামনে এসে বলা বন্ধ করে দিন, কারণ নেক্সট টাইম আপনি আর আপনার কাব্য ভাই দুজনকেই আমি ছেড়ে কথা বলবো না। নেক্সট টাইম এসব বললে আমাকে, আমি আব্বুকে দুজনের নামেই বিচার দেব। উর্মি হাঁ করে কুহুকে দেখলো। ওর টোটকা এত দ্রুত কাজে দিবে সেটা স্বয়ং উর্মিও বুঝতে পারেনি। কুহু এবার একটু হেসে বলল, আপনার প্রেমিককে বলে দিবেন সে যেন আমার উপর বিরক্ত বোধ না করে, সেজন্য আমি কুহু তার প্রতি সকল অনুভূতি মাটি চাপা দিয়ে দিলাম। আর এটাও বলে দিবেন কুহুর গন্ডারের চামড়া কখনোই ছিল না। গন্ডারের চামড়া কাপুরুষের লোক হলেন সে, আপনার প্রেমিক, যার সাফাই গাইতে আপনি আমার কাছে এসেছেন। কথা থামিয়ে কুহু জোরে শ্বাস ফেলতে ফেলতে আঙ্গুল দিয়ে দরজা দেখিয়ে দিয়ে বলল। নাও গেট আউট ফ্রম মাই কেবিন। কি? উর্মি অবাক হলো। কুহু এবার চেঁচিয়ে বলল, আই সে গেট আউট রাইট নাও, নাহলে কিন্তু চিৎকার করবো আমি। উর্মি ভ্রু কুচকে কুহুকে দেখলো। পরপর হালকা হেসে দরজায় ঠাস করে খুলে বেরিয়ে গেল কেবিন থেকে। বিপত্তি ঘটলো তখনই। কেবিনের বাইরে ঠিক সেই সময় কাব্য দু হাতে কফির কাপ নিয়ে দাঁড়িয়েছে। এই মুহূর্তে উর্মিকে কুহুর কেবিনের সামনে দাঁড়িয়ে থাকতে দেখে কাব্য ভ্রু কুচকালো। কাব্যকে নিজের চোখের সামনে দেখে উর্মিও ভয় পেয়ে ঢোক গিলল একটা। কাব্য ভ্রু কুচকে ঠান্ডা গলায় জিজ্ঞাসা করলো, তুমি এখানে কি করছো? উর্মির পা আচমকা থেমে গেল। কাব্য এখন এখানে কেন? এই মুহূর্তে উর্মি মোটেও কাব্যকে এখন এইরকম চোখের সামনে দেখবে বলে আশাই করেনি। উর্মি কিছুটা ভেবাচাকা খেয়ে গেল মুহূর্তে। মাথাটা নামিয়ে নিজেকে একবার দেখে নিল। ওরা দুজন কুহুর কেবিনের অনেকটা দূরে দাঁড়িয়েছে। মিথ্যা বললে কাব্য মুহূর্তের মধ্যে ধরে ফেলবে। বলা জানার আগের মাথায় ভরা হাসপাতালে থাপ্পড় বসিয়ে দেয় যদি। কাব্য ওকে চুপ থাকতে দেখে এবার দিল এক ধমক। কি হলো? চুপ কেন? কথা বলো। উর্মি কাব্যের ধমকের প্রতি উত্তরে কিছুটা হাসার চেষ্টা করে এর জবাব দিল। ও কুহুকে দেখতে এসেছিলাম। কাব্য সঙ্গে সঙ্গে ভ্রু কুচকে ফেললো। কথাটা কানে যাওয়া মাত্রই ও তাড়াহুড়ো করে কুহুর কেবিনের দিকে দু কদম গিয়ে কি মনে করে আবারও ফিরে এলো উর্মির সামনে। ভ্রু কুচকে মারাত্মক ঠান্ডা কণ্ঠে জিজ্ঞাসা করলো, উর্মি, ভালো ভালো জিজ্ঞেস করছে, কি করেছো তুমি ওর সাথে? উর্মি চুপ করে দেখতে লাগলো কাব্যকে। তার একসময় চেনা কাব্যের কণ্ঠে কুহু নামক মেয়েটার জন্য উদ্বেগ কপালের ভাঁজের রেখায় বোঝা যাচ্ছে। কাব্য ওই মেয়েটার জন্য চিন্তা করে এখনো। যেন এই ব্যাপারটা উর্মির একটু ভালো লাগলো না। উর্মি ঢোক গিলে কোনো রকমে কিছু বলার চেষ্টা করলো। আমাকে এত খারাপ মনে। হ্যাঁ হ্যাঁ মেয়ে, একদম চুপ। মিথ্যা বললে জানে মেরে দেবো একদম। চেষ্টা আমাকে বলো তুমি কি করেছো ওর সাথে, কি উল্টে বলতে বলে এসছো? কাব্য তর্জনী আঙ্গুল উঁচিয়ে মারাত্মক রাগী কণ্ঠে শাসিয়ে উঠল। ওর চোখ ভয়ঙ্কর লাল। উর্মি আজে বাজে কিছু করেছে শুনলেই থাপ্পড় সবকটা উর্মির গালেই পড়বে। কাব্যর সাথে এত কিছু করার পরে উর্মির মনে এখনো কাব্যের প্রতি ভয় তার থেকে গেছে। রেগে গেলে কাব্য খুনকার জঙ্গলি হয়ে যায়। রাগের সময় যা মাথায় আসে তাই করে ফেলে, একটুও ভাবে না। উর্মি হাঁ করে কাব্যকে দেখে যাচ্ছিল। এই কাব্যটা বড্ড অচেনা উর্মির কাছে, সম্পূর্ণটাই অচেনা। উর্মি কোনোদিনও কাব্যকে ওর জন্য এতটা চিন্তা করতে দেখেনি। অথচ একসময় কত ভালোবাসা ছিল ওদের। আর এখন যার জন্য কাব্য মুখে বলে ভালোবাসা নেই, তার জন্যই এত মায়া, এত উদ্বেগ। হৃদয়ে কেউ যেন কামড়াতে থাকে উর্মির। ঘুপোকা খেয়ে নিচ্ছে ওর ভেতরের সমস্তটা, যেমনটা উর্মি পাগলামি খেয়েছিল কাব্য উর্মির মিষ্টি মধুর একটা সম্পর্ককে। এইসব ভেবে হঠাৎ কেমন যেন কান্না পেয়ে গেল উর্মির। কিন্তু উর্মি কাঁদল না। এই পাষাণ লোকের কাছে ওর কান্নার কোনো দাম নেই, একটুও নেই। দাম আছে শুধু ওই কেবিনে অসুস্থ হয়ে শুয়ে থাকা মেয়েটার মানসিক অবস্থার। ওর চোখের জল, ওর কষ্টটুকুর। কার জন্যে কাঁদবে উর্মি? হারিয়েই তো ফেলেছে কাব্যকে। জোর করে কতটুকুই বা আটকানো যায় একটা মানুষকে। উর্মির কান্না চেপে চেপে বহু কষ্টে কটা কথা উচ্চারণ করলো সে। আমি কিচ্ছু করিনি, কিচ্ছু না। শুধু একটিবার দেখতে এসেছিলাম সেই মেয়েটাকে।
যার জন্য আমার কাব্য আমাকে এতগুলো কথা শোনাতে দুবার ভাবলো না। বিশ্বাস না হলে তোমার বোনকে জিজ্ঞেস করো। আমার আর কিছু বলার নেই তোমাকে। উর্মি কান্না কষ্টে চেপে কথাটা বলে পার্স হাতে কাব্যকে কিছু বলার সুযোগ না দিয়ে হনহনিয়ে চোখের জল মুছতে মুছতে চলে গেল। কাব্যকে আটকাতে চাইলেও ডাকলো কয়েকবার, কিন্তু আটকাতে পারল না। উর্মি ততক্ষণে গাড়িতে চড়ে বসেছে। উর্মি এসব কথা কাব্যকে শুনিয়ে যাওয়ার পর কাব্যর বুক ওয়ান আতঙ্কে ঢিপ ঢিপ করতে শুরু করেছে। উর্মি সাইকো, মাথা ঠিক নেই ওর। কুহু নাজুক, এখন মানসিক অবস্থা ভালো নেই। এখন উর্মি ওকে উল্টাপাল্টা কিছু বলে গেলে মেয়েটা একদম ভেতর থেকে নিঃশেষ হয়ে যাবে। কাব্য সেটা মাথাতে আসা মাত্রই দ্রুত পেছনে ঘুরে হেঁটে কফির কাপ শামিমার হাতে ধরিয়ে দিল। আম্মু, এটা রাখো তো। শামিমা আচমকা কাব্যর ধরিয়ে দেওয়া দু হাতে দুটো কফির কাপ নিয়ে হাঁ করে কাব্যকে দেখে বললেন, ও মা, কি হয়েছে তোর? নিয়ে যে এলি, এখন খাবি না এটা? কাব্য এই প্রশ্নের জবাব দিল না। দ্রুত তাড়াহুড়ো পায় কুহুর কেবিনের দিকে গেল। কেবিনের দরজাটা খুলে ঢুকতে যাবে, দেখতে পেল সাদাত কবিতা বসা কুহুর পাশে। কুহু চুপচাপ সাদাতের কাঁধে মাথা রেখে কবিতার মুখে তুলে দেওয়া ফলটুকু খাচ্ছিল। কাব্য দরজার সামনে সেভাবেই দাঁড়িয়ে রইল। কুহুর কাছে যাবে বলেও আর যেতে পারল না। সাদাতের সামনে এসব কথা তোলা যাবে না, তাই চুপচাপ চলে এলো। সেখান থেকে আস্তে আস্তে হেঁটে এসে বসলো শামিমার পাশটায়। চুপচাপ বেঞ্চে মাথাটা নিচু করে বসে থাকলো। শামিমা দেখে গেলেন শুধু তার গর্ভের ছেলেটাকে কটা দিন ধরে একটু অন্যমনস্ক লাগছে। ছেলেটা কেমন চুপচাপ, মন খারাপই নিয়ে বসে থাকে সব সময়। ওদিকে কুহুটার অবস্থাও ভালো নয়। ওদের এত কষ্ট কেন থাকবে? এতটুকু বাচ্চা এক একটা। শামিমা ছেলের কাঁধে কি মনে করে আলতো করে হাতটা রাখলেন। কাব্য কাঁধে মায়ের হাতের উষ্ণ স্পর্শ পেয়ে কেমন মিইয়ে গেল। সেভাবেই বসে থেকে একটা দীর্ঘশ্বাস ফেললো শুধু। আজ কুহুকে হাসপাতাল থেকে ডিসচার্জ দেওয়া হয়েছে। কুহুকে আজ নিয়ে আসা হচ্ছে বাড়িতে। কাব্য নিজেই গাড়িটা ড্রাইভ করছে। কুহু কবিতার কাঁধে মাথাটা এলিয়ে রেখে চুপচাপ জানালার দিকে চেয়ে আছে। সাদাত কাব্যের পাশের সিটে বসে কাব্যকে ব্যবসার কাজের ব্যাপারে কিছু একটা বলে যাচ্ছেন। কাব্যের সেসবে মন আজ একটুও নেই। ও লুকিং মিররে বারবার না চাইতেও কুহুর দিকে তাকাচ্ছিল। এভাবে তাকিয়ে থাকতে থাকতে হঠাৎ একটা ঘটনা মনে পড়ে গেল কাব্যের। সেটা 1 বছর আগের কাহিনী। কুহু সেবার এসএসসি এক্সামের প্রথম দিন ছিল। সেদিন বাংলা পরীক্ষা ছিল। কাব্যের সেদিন একটা তাড়া ছিল ভার্সিটিতে। ও নাকে মুখে কোনো রকমের নাস্তা খাওয়া শেষ করেছিল। ঠিক তখনই কোথা থেকে দ্বৈত বলে কুহুর আগমন ঘটে ওদের ফ্ল্যাটে। স্কুল ড্রেস পরে ব্যাগট্যাগ নিয়ে একদম ফিটফাট হয়ে ওদের ফ্ল্যাটের দরজার সামনে দাঁড়িয়ে আছে হাসি মুখে। শামিমা কুহুকে দেখে গদগদ গলায় ওকে সোফায় এনে বসালেন। কুহু শামিমার দিকে চেয়ে বলল, বড় মা, আমার প্রথম এক্সাম আজ, বেশি করে দোয়া করে দাও তো। কুহু মাথাটা ঝুঁকে বসলো শামিমার সামনে। শামিমা হাসতে হাসতে কুহুর মাথায় কিছু দোয়া পড়ে ফু দিয়ে বললেন, ভালো করে এক্সাম দে, A+ নিয়ে আয় অন্তত এবার। কুহুর মনটা এবার খারাপ করে বলল, অনলি A+ ক্যান নট ডিটারমাইন মাই ভ্যালু বড় মা। শামিমা বুঝতে পারলেন কুহুর প্রিপারেশন এবারেও খারাপ, তাই সেটা নিয়ে আর ঘাটালেন না তিনি। কুহুর ক্রস বেলটা একটু ভাঁজ করে গেছিল। শামিমা সেটা ঠিক করে দিতে দিতে বললেন, ঠিক আছে, শুধু এক্সামের মাথাটা ঠান্ডা রাখিস, তাহলেই চলবে মা। কুহু মাথা নাড়ল। পরপর হঠাৎ আচমকা বলে বসে, আমি বন্ধুদের সাথে আজ যাব না এক্সাম হলে, আমি তোমাদের কারোর সাথে যেতে চাই। শামিমার ক্রস বেল ঠিক করা শেষ। কুহুর কথা শুনে গালটায় হাত বুলিয়ে বললেন, তোর চাচুরা তো কেউ নেই বাসায় কুহু, কে নিয়ে যাবে? কুহু এবার দাঁত বের করে হেসে বলল, কেন কাব্য ভাই, উনি তো বেরোচ্ছেনই। কাব্য সবেই জগ থেকে পানি ঢালছিল গ্লাসে খাবে বলে। কুহুর কথা শুনে ডাইনিং থেকে শ্বাসে চেঁচালো, আমি পারবো না, আগেই বলে দিচ্ছে, আমার তারা আছে। কুহু মনটা খারাপ করে শামিমার দিকে তাকাতে শামিমা ওতেই গলে গেলেন। কাব্যের দিকে চেয়ে ড্রয়িং রুম থেকে বললেন, কটা মিনিটেরই তো ব্যাপার কাব্য, নিয়ে জানা, প্রথম পরীক্ষা দিবে, নার্ভাস ফিল করছে মেয়েটা। কাব্য পানি খাওয়া শেষে ব্যাগ তুলে কাঁধে জবাবে ভ্রু কুচকে বলল, তোমাকে বললাম না আমার প্রেজেন্টেশন আছে, দেরি হলে প্রবলেম হবে। এসব বলার পিপিআরই এখন কিনা তুমি সাথে পাগলামি করছো আম্মু। শামিমা এবার নিজেই জেদ ধরলেন, কিসের দেরি আবার তোর? তোদের ভার্সিটিতে দেরি হলে কিচ্ছু হয় না, আমি বলছি নিয়ে যাও কি, 5 মিনিটে তোর দুনিয়া উল্টে যাবে না। মায়ের জেদে কাব্য এবার কড়া চোখে কুহুর দিকে তাকালো, যেন কাঁচা খেয়ে ফেলবে কুহুকে এই মুহূর্তে। কাব্যের এমন তাকানোতে কুহুর খুব একটা যায় আসলো না। ও স্রেফ দাঁত বের করে হাসলো। সেবার গাড়িতে কুহু কাব্যের পাশে সিটটায় বসেছিল। কাব্য গাড়ি ড্রাইভ করছিল বিরক্ত মুখে। কুহু একের পর এক প্রশ্ন করেই যাচ্ছে শুধু সেই কখন থেকে। একে তো দেরি হতে বন্ধুরা কল করে করে মেজাজ খারাপ করে দিচ্ছে, তার উপর এই ছাগল কুহুর অনর্গল বকবকানি। একসময় কাব্য মহাবিরক্ত হয়ে বলেই ফেলল,
আর একটা কথা তোর মুখ থেকে বের হলে আমি গাড়ি থেকে তোকে ফেলে দিয়ে চলে যাব কিন্তু। ব্যাস, কুহুর সেই কথাতে ভীষণ মন খারাপ হয়েছিল। ও সেবার সেই যে চুপ করে বসেছিল টানা দুদিন কাব্যের সাথে একটা কথাও বলেনি। কাব্য নিজে থেকে কিছু জিজ্ঞাসা করার পরেও কথা বলানো যায়নি ওকে। এমনকি কাব্যদের ফ্ল্যাটেও যায়নি একদিন। সেবার শামীম অনেক বুঝিয়ে সুঝে কুহুকে মানিয়ে রাগটুকু ভাঙিয়েছিলেন। সেবার কুহু ছোট ছিল, রাগটুকু অযথা ছিল, তাই ভাঙানো গেছে। কিন্তু আজকের পর ওদের দুজনের মধ্যকার যে এক দেওয়াল, সেটা আদৌ কখনো ভাঙা যাবে? কুহুকে এভাবে মনমরা দেখতে কেন যেন কাব্যের একটুও ভালো লাগছে না। ও লুকিং মিররে এতবার তাকাচ্ছে, একবারের জন্য কুহুর চোখ পড়ছে না। কুহুর দিকে তাকাচ্ছেই না সবসময়ের মতো। কুহু সেই যে চুপচাপ জানালার দিকে তাকিয়ে বসেছিল, ওভাবেই তাকিয়েছে। মুখে হাসি নেই, ঠোঁটে কথা নেই, চোখে চঞ্চলতাও হারিয়ে গেছে। এমনটা কেন হয়ে গেল? কাব্য তো এমনটা চায়নি কখনোই। ও তো সব স্বাভাবিক করতে চেয়েছিল। কুহু এতটা ভেঙে যাবে ও সেটা আন্দাজ অব্দি করতে পারেনি। কাব্য অন্যমনস্ক ছিল, ডুবেছিল নিজের অন্য একটা জগতে। ওদিকে সাদাত বারবার ডাকছেন কাব্যকে। কাব্য, শুনতে পারছো তুমি আমাকে? কাব্য। এতবার ডাকাডাকিতে কাব্য হঠাৎই হুঁশে ফিরতে সামনে আরেকটা মোটরসাইকেল চলে আসে। কাব্য বুঝা মাত্র এই গাড়িতে জোরে একটা ব্রেক কষলো। আচমকা ব্রেকে সাদাত সামনে ঝুঁকে নিজেকে আটকালেন। একটু হলেও মাথায় ব্যথা লাগতো ওনার। ওদিকে কবিতা দুহাতে মেখে আগলে সামনে ঝুঁকে আবার নিজেকে সামলে নিয়েছেন। সাদাত ভ্রুকুচকে কাব্যর দিকে তাকালেন। এটা কেমন ধরনের ড্রাইভিং কাব্য? মন কোথায় তোমার? ড্রাইভিংয়ে মনোযোগ দাও, গাড়িতে মহিলারাও আছে। কাব্য অপরাধী চোখে সাদাতের দিকে তাকালো। সরি চাচ্ছু। কথাটা বলতে বলতে আরো একবার লুকিং মিররে কুহুর দিকে তাকালো। কুহু এবার লুকিং মিররে ওর দিকে রাগী মারাত্মক ভ্রুকুচকে তাকিয়ে আছে, যেন এক্ষুনি ওকে চোখের তাকানোতে ধ্বংস করে দিবে। কাব্য কুহুর চোখে চোখ মিলতে কুহু অবহেলার শ্বাস ফেলে আবারও জান্নার দিকে তাকিয়ে ফেললো। কাব্য ভ্রু কুচকালো। তখনই কুহু ওকে ইগনোর করতে চাইছে। কাব্য ব্যাপারটা ভাবলো। পর মুহূর্তে মনে হলো হয়তো ওই উর্মি অবশ্যই কিচ্ছু বলেছে ওকে, তার জন্য কুহুর এমন রিয়াকশন। কাব্য ভাবলো বাড়ি গিয়ে কুহুর সাথে কথা বলবে, জানা দরকার কুহুর সঙ্গে উর্মির আসলে কি নিয়ে কথা হয়েছে। বাড়ি পৌঁছালে সাদাত মেয়েকে নিয়ে আগেই চলে গেলেন নিজেদের ফ্ল্যাটে। তাই সেবারের মতো কাব্যরা জিজ্ঞাসা করা হলো না কুহুর আসলে কি নিয়ে উর্মির সাথে কথা হয়েছে। পেরিয়ে গেছে মাঝের কটা দিন। কুহু এতটা দিন সম্পূর্ণ বেড রেস্টে ছিল, এখনও তুলনামূলক সুস্থ। বেশ অবাক করার বিষয় হচ্ছে, সুস্থ হবার পরেই কুহুর মধ্যে এক অদ্ভুত পরিবর্তন দেখা দিয়েছে। কেমন যেন দিন দিন পুরোটা বদলে গেছে কুহু। আগে যে একটা মায়াবী কুহু ছিল, সে এখন কেমন গম্ভীর হয়ে যাচ্ছে দিন দিন। আগের মতো হাসছে না, কথাও ঠিকঠাক কারোর সঙ্গে বলছে না। এই যে এখন কুহুর জীবনের সবচেয়ে অদ্ভুত একটা ব্যাপার কুহু করবে বলে সিদ্ধান্ত নিয়েছে, সেটা হচ্ছে কবিতার কাছে বায়না ধরেছে ও চুল কেটে ফেলবে। কোমর সমান চুল এবার কাঁধ সমান করে ফেলতে চাইছে। সেটাই স্যাম্পল হিসেবে কবিতার কাছে এনে হাজির করেছে কৃতি স্যালনের কতগুলো শর্ট হেয়ার ছবি। কুহুর এমন অদ্ভুত আবদার শুনে কবিতা তো পুরোটাই হতভম্ব। যে মেয়ে দুনিয়া শুদ্ধ তেল শ্যাম্পু ব্যবহার করে চুলকে বহু কসরতের পর কোমর সমান লম্বা করেছিল, সে এখন চুল কাটবে, তাও কাঁধ সমান, যা দিয়ে একটা ছোট বিনুনিও করা যাবে না। সবসময় খোলা ছেড়ে রাখা ছাড়া আর কোনো স্টাইলিং করা যাবে না চুলের ডিজাইনে। কবিতা মেয়ের এই ছেলে মানুষতে এবার একদমই সায় দিলেন না। রান্নায় মশলা দিতে দিতে গম্ভীর কণ্ঠে বললেন, কুহু, বাচ্চামো করবে না। চুল কাটছো না তুমি এখন? সুন্দর চুল হয়েছে, ওটা থাকুক। যাও এখন এখান থেকে, আমার রান্না করতে দাও। কুহু বারণ শুনে মায়ের গলায় এবার ঝুলেই গেল এক প্রকার। আম্মু, ও আম্মু, প্লিজ না, এটা এখনকার নতুন ট্রেন্ড, কেটে ফেলি না প্লিজ। প্লিজ স্যালুনে চলো না আমার সাথে। কবিতা রান্না রেখে এবার মেয়ের দিকে ঘুরে তাকালেন। আগের চেয়েও মারাত্মক শীতল কণ্ঠে বললেন, রুমে যাও, পড়তে বসো। আমি এক কথা দুবার বলতে চাই না তোমাকে কুহু। কুহুর মন খারাপ হয়ে গেল। ও মায়ের দিকে একবার চেয়ে দেখে তারপরে জেদ দেখিয়ে হনহনিয়ে রান্নাঘর থেকে বেরিয়ে গেল। নিজের রুমে ঢুকে দরজাটা লাগিয়ে দিল। নিজের চুল ইচ্ছে করছে ছিঁড়ে ফেলতে, কারণ এই চুল কাব্য ভাইয়ের পছন্দ। কুহু চায় না ওর জীবনে কাব্য ভাইয়ের আর কোনো অস্তিত্ব থাকুক। চুলের মতো কাব্য ভাইকে ও ছুঁড়ে ফেলে দিবে, নিজের শরীর থেকে, আত্মা থেকে, এমনকি মস্তিষ্ক থেকেও। কুহু জেদ বাড়লে সবসময় কান্না পায়, তাই এবারেও পেল। কুহু আয়নার সামনে দাঁড়িয়ে দু হাতে নিজের চুল মুষ্টি করে ধরলো। আয়নায় দেখলো নিজেকে, ওর চোখ বেয়ে জল গড়িয়ে পড়ছে শুধু। কুহু নাক টানলো, চুলের গোড়ায় টান দিতে দিতে নাক টেনে টেনে বলল, এই চুল আমার চাই না, শুনছেন আপনি? চাই না আমার আপনার পছন্দের এই লম্বা চুল, কেটে ফেলবো আমি সব। আমার যে সব কিছু আপনার নামে যা হয়েছিল সব কিছু নষ্ট করে দিব আমি। প্রয়োজন পড়লে নিজেকেও জ্বালিয়ে দেবো আপনার আপনার ভালোবাসার শাস্তি স্বরূপ। তবুও আপনাকে চাই না আমার, আপনার কোনো অস্তিত্ব আমি আমার জীবনে চাই না। আর চাই না, চাই না, চাই না কিচ্ছু। কুহু জেদ নিয়ে দাঁতে দাঁত চিবিয়ে বলতে থাকে একের পর এক কথাগুলো। তারপর অস্থির হয়ে নিজেই ড্রয়ার থেকে কাঁচি বের করে আচমকা দুবার না ভেবে চুল একদম কাঁধে সমান করে কেটে ফেললো ঘ্যাচাং করে। লম্বা এক গোছা চুল তরতর করে গড়িয়ে পড়লো মেঝেময়।
কুহু কাচি হাতে চুপচাপ মেঝেতে পড়ে থাকা সেই চুলের মুঠির দিকে আনমনা হয়ে চেয়ে রইল। চোখে উপচে জল গড়াচ্ছে শুধু মেয়েটার। এত শখের চুলগুলো গলাটায় উপচে পড়া কান্নার বাইরে বেরিয়ে আসতে চাইছে যেন। কুহুর যখন চুল কেটে পাগল পাগল দশা, ঠিক তখনই হঠাৎ ওর ফোনে একটা মেসেজ আসে। কুহু ফোনটার স্ক্রিনে দেখে উর্মি আপুর মেসেজ। কাব্য উর্মি ঘুরতে গেছে, একসাথে ডিনার করছে, সেই ছবি কুহুকে পাঠিয়ে নিচে লিখেছে, লাভলি টাইম উইথ মাই মোস্ট লাভলি পারসন। ছবিগুলো দেখে কুহুর মনে হচ্ছে চারিপাশে ভূমিকম্প হচ্ছে। কুহু আচমকা রেগে উঠে ফোনটা হাতে খামচে তুলে উর্মিকে ব্লক করে দিয়ে সোজা সেটা আছাড় দেওয়ার মতো ছুঁড়ে ফেললো বিছানার উপর। তারপর দু হাতে নিজের কান্নায় ভেজা মুখ মুছতে মুছতে পাগলের মতো বলতে থাকে, তাই না? কার জন্য কাঁদছি আমি? এই বেয়াদব কুহু, অসভ্য মেয়ে তুই একটা। কার জন্য কাঁদবি? ওই মানুষটার জন্য যে তোকে কষ্ট দিয়ে দিব্যি আরামে আছে। চুপ, আর একটুও কান্না না। চুপ চুপ চুপ, একদম চুপ কুহু। মস্তিষ্ক নিজেই শাসায়, কিন্তু মনটা তো বেপরোয়া। ওটা কি ভালো খারাপ, জেদ, আত্মসম্মান বুঝে আদৌ? শুধু একজনের নামে ধাক ধাক করে যায় সবসময়। কুহুর এই মুহূর্তে ভীষণ অস্থির লাগছে। ওকে ডিপ্রেশনের মেডিসিন দেওয়া হয়েছিল বাসায় ফেরার সময়। ইদানিং মাঝে মধ্যে এটা খাওয়া লাগে ওর, না হলে নিজেকে কন্ট্রোল করতে পারে না ও। কুহু পাগলের মতো ড্রয়ার থেকে মেডিসিন বক্স বের করে ওষুধ বের করে চট করে সেটা মুখে ঢুকে পানি খেলো ঢকঢক করে। পরনের কাপড়টাও ভিজে গেল তাড়াহুড়ো করে পানি খাওয়ার সময়। মেডিসিন নেওয়ার কিছু সময় পর মাথাটা ঠান্ডা হয়ে এলো। আস্তে আস্তে কুহুর পাগলামি কমলো। একসময় নিস্তেজ হয়ে এলো কুহু। কান্না শুকিয়ে গেছে, এখন শুধু ঘন ঘন শ্বাস পড়ছে। কুহু চুপচাপ মাথা এলিয়ে দিল বালিশে। দুনিয়া অন্ধকার করে ঘুম আসছে ওর। কুহু যখন ঘুমে তলিয়ে যাবে তখন হঠাৎ কুহুর ফোন মেসেজ টোন বাজলো। এইবার কাব্য নিজে মেসেজ করেছে, সেখানে লেখা, কুহু প্লিজ আবার দেখা কর, সন্ধ্যার পর ছাদে আয়, আমি থাকবো, আসিস কিন্তু। তখন দুপুর হয়েছে সবে। সূর্য মাথার ঠিক উপরটায়। রান্নাবান্না শেষ হয়েছে বাড়ির গিন্নিদের একটু আগে। ওদিকে কুহুর এখন অবধি কোনো খবর নেই দেখে সকাল থেকে কবিতা এসে কয়েকবার কুহুর রুমে দরজায় ধাক্কা দিয়ে গেছেন। ডাকছেন বারবার ওকে ঘুম থেকে উঠানোর জন্য, অথচ যাকে ক্রমাগত ডাকছেন তার আদৌ কোনো খবর নেই। একটা পর্যায়ে কবিতা বেশ ভয় পেয়ে গেলেন। যে মেয়ে একবার আত্মহত্যা করেছে তার মায়ের আত্মায় আদৌ কি কখনো শান্তি থাকে? কবিতা এবারেও ভেবেছেন মেয়ে কি আবারও কোনো উল্টোপাল্টা কিছু করে বসে আছে। কথাটা মাথায় যখনই আসলো কবিতা দৌড়াতে দৌড়াতে আলমারি থেকে কুহুর রুমে ডুপ্লিকেট চাবি এনে দরজা খুললেন রুমের। অথচ মায়ের এই চিন্তা বেহুদা প্রমাণ করলো কুহু নামক জেদি মেয়েটা। বিছানার উপর কুহুকে আরাম করে ঘুমিয়ে থাকতে দেখে এতক্ষণে আত্মায় স্বস্তি পেলেন কবিতা। ছোট্ট একটা শ্বাস ফেলে মৃদু হেসে এগুলেন মেয়েটার বিছানার দিকে। কুহুর পাশে বসে মেয়েটার মায়াবী চোখের নিচে কালি বসে যাওয়া মুখটার দিকে অপলক চেয়ে রইলেন। পরপর আলগোছে কম্বলটা তুলে দিতে যাবেন ওর গায়ে, হঠাৎ কবিতার চোখ গেল চুলটার দিকে। কুহুর কাঁধ অবধি এবড়ো থেবড়ো কাটা চুল দেখে পর মুহূর্তে এক প্রকার ধাক্কা খেলেন উনি। মাথা ঘুরিয়ে ঝটপট পেছনে তাকে এবার দেখলেন ফ্লোরে চুল কেটে ফেলে রাখা। এই মুহূর্তে কবিতার ভীষণ রাগ হচ্ছে কুহুর উপর। জীবনে প্রথম আদুরে মেয়েটাকে ঘুম থেকে টেনে তুলে ধরাম করে গালটায় থাপ্পড় দিতে ইচ্ছে হলো, কিন্তু নিজেকে আটকালেন কবিতা। কুহু ডিপ্রেশনে আছে, ডাক্তারের প্রতি এক্সট্রা কেয়ার নিতে বলেছেন, সঙ্গে বলেছেন কুহুর মনের খবর নিতে। কবিতা তো কয়েকবার জিজ্ঞাসা করলেন কুহুকে, কিন্তু কুহু জবাব দেয়নি। তাই আজ বিকেলে কুহুর বান্ধবী শার্লিনকে ডেকে আনবেন বলে ঠিক করেছেন কবিতা। মাকে যেসব কথা বলা যায় না সেসব কথা বন্ধুকে নিশ্চয়ই বলা যাবে। কবিতা দীর্ঘশ্বাস ফেললেন। হাত বাড়ি কুহুর কেটে ফেলা চুলটায় হাত দিয়ে ছুঁয়ে দেখতে দেখতে একসময় মাথায় হাত রাখলেন। কুহু ঘুমের ঘোরে কিছুটা নড়ল তাতে। কবিতা ছোট শ্বাস ফেলে বলে গেলেন, তোমার কষ্টটুকু যদি একবার জানতে পারতাম মা। মাকে একটাবার ভরসা করে বলা গেল না কথাগুলো। মা তো তোমারই। এই যে ছটপট করছি আমি, কবে বুঝবে তুমি এসব? বুঝবে একদিন, নিজে যখন মা হবে তখন বুঝবে। বুঝবে যখন মায়েদের সন্তানরা এত কষ্টে থাকে চোখের সামনে, তখন মায়েদের অনুভূতিটা কেমন থাকে। কবিতা আলগোছে নিজের চোখে জল মুছে নিলেন কথা বলার ফাঁকে। চুপচাপ এসির টেম্পারেচার বাড়িয়ে দিয়ে কুহুর দিকে একবার তাকিয়ে বেরিয়ে এলেন ও ঘর থেকে। কাব্য মেসেজটা পাঠিয়ে মোবাইল হাতে ক্যান্টিনের চেয়ারে অনেকক্ষণ বসে থাকলো ওভাবেই। সামনে একটা প্লেটে খিচুড়ি মাংস দিয়ে গেছে ক্যান্টিন বয়, সেটা খেয়ালটা অবধি করেনি কাব্য। একসময় ঠান্ডা হয়ে গেল খাবারটা। কাব্য এখনো ফোনের মেসেজ অপশনের দিকে চেয়ে আছে। সেভাবে কাব্য অনেকক্ষণ ফোনের দিকে চেয়েছিল তখন, অথচ কুহুর পক্ষ থেকে কোনো রিপ্লাই শেষ অবধি এলোই না। কাব্যের এবার মেজাজটা ভীষণ খারাপ হলো। ফোনটার স্ক্রিন অফ করে টেবিলের উপর রেখে খাবারের প্লেট টানলো নিজের দিকে। খেতে খেতে ভ্রুটা মারাত্মক কুঁচকে রেখেছে। এখন আবার কি ভাবছে কে জানে। এই কাব্য, তানিম কখন থেকে কাব্যকে পেছন থেকে ডাকছে, অথচ কাব্য অন্যমনস্ক থাকা এতগুলো ডাক শুনতেও পায়নি। ও চুপচাপ ব্যাগ কাঁধে ইউনিভার্সিটির রাস্তা ধরে হাঁটছিল। একসময় তানিম দৌড়াতে দৌড়াতে কাব্যের পাশে এসে দাঁড়িয়ে কাব্যের গা ঝাঁকালো। এই কাব্য,
কাব্য চমকে উঠল আচমকা গা ঝাঁকানোতে। পাশ ফিরে তাকিয়ে দেখে তানিম অবাক হয়ে কাব্যের দিকে চেয়ে আছে। কাব্য ওকে দেখে গলা পরিষ্কার করে নিজেকে সামলে বলল, ও তুই বল। বলে এক হাতে ব্যাগ চেপে হাঁটতে লাগলো। আবার তানিমও একসাথে পাশে হাঁটা শুরু করেছে। তানিম এবার বলা শুরু করলো, আমাদের একটা ম্যাচ আছে কালকে, মনে আছে তোর সেটা? কাব্য আনমনে একান্তে পায়ের জুতা দিয়ে একটা খালি মিনারেল ওয়াটারের বোতল ফুটবলের মতো লাথি দিয়ে সামনে নিতে নিতে জবাব দিল। আচ্ছা। তানিম এমন হেয়ালি জবাবে এবার বিরক্ত হয়েই বলল, তো মনে থাকলে গতকাল মাঠে প্র্যাকটিস করতে কেন এলি না? সবাই কত করলাম তোকেই, একবার রিসিভ অব্দি করলি না ফোন। এইবার জাতীয় পর্যায়ে ম্যাচ মামা, এখন আর আমাদের ভার্সিটির মধ্যে না খেলা। তুই এভাবে ক্যাপ্টেন হয়ে যদি প্র্যাকটিস সেশন মিস করিস, এইবার কিন্তু গোহারা হারবো আমরা। পরে কোচ স্যার ধরে একটারে লেকচার দিবি। কাব্য হাঁটতে হাঁটতে একটা গাছের নিচে সাজিয়ে রাখা সিমেন্টের বেঞ্চে এসে বসে ব্যাগটা বেঞ্চের উপর রাখলো। তানিমও বসলো পাশে। চুপচাপ কাব্যের জবাবের অপেক্ষা করছে সে। কাব্য মাথাটা তুলে কিছু সময় মাথার উপরে গাছটার দিকে আনমনে তাকিয়ে রইল। তানিম দেখে কাব্য ঢোক গিলছে। ওর অ্যাডামস অ্যাপেল অস্থির হয়ে উঠছে, নামছে। আচ্ছা, কাব্য কি কোনো বিষয় নিয়ে টেন্সড? তানিম আস্তে করে জিজ্ঞাসা করলো, কাব্য, কি হয়েছে রে তোর? ঠিক আছিস তুই? কাব্য মাথাটা ওভাবে উপরের দিকে রেখে দীর্ঘশ্বাস ফেললো। একটা সময় নিজেই কেমন যেন একটা ধরা গলায় বলে গেল, বাসায় শান্তি আর নেই তানিম। বাসায় যেতে ইচ্ছে করে নেই তানিম আমার। বাসায় গেলে দরজা বন্ধ করে বসে থাকি সবসময়, বেরোতে ইচ্ছে করে না বাইরে। তানিম ভ্রু কুঁচকাল। ডিপার্টমেন্ট টপার, ভদ্র এবং ভার্সিটির সকল সমস্যা যে ম্যাজিকের মতো সমাধান করতে পারে, তার জীবনে কি সমস্যা চলছে? যতদূর তানিম জানে, কাব্য পুরাটাই ফ্যামিলি পার্সন। ওর জীবনে ওর ফ্যামিলির ইচ্ছে ওদের ভালো থাকাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই কয়েকবার বাংলাদেশ ফুটবল টিম থেকে অফার লেটার পেয়েও আঙ্কেলের পছন্দ নয় বলে ফিরিয়ে দিয়েছিল কাব্য। আজ ওর বাসায় ওর জন্যে কোথাও শান্তি নেই। পুরো ব্যাপারটা মূল থেকে জানার জন্যে আগ্রহ বোধ করতে লাগলো। এখন হঠাৎ তানিম সেই আগ্রহ থেকে জিজ্ঞাসা করলো, কি হয়েছে খুলে বলতো, দেখি আমি কোনো সলিউশন দিতে পারি কিনা। কাব্য জবাবে মাথা নাবোধক নাড়িয়ে বলল, বলা যাবে না, অকওয়ার্ড ব্যাপার ভীষণ। তানিম তবুও জোর করলো, বলল, কিন্তু ওই যে তুই ভেতরে ভেতরে টেনশন করিস, আমাকে বললে নিজেও কিছুটা শান্তি পাবি। বাসার ব্যাপার তো মনে হয় না আর কারোর সাথে শেয়ার করতে পেরেছিস। আমাকে বল, বললেও মনটা শান্ত হবে মামা। কাব্য বলবে না করেও একটা পর্যায়ে তানিমের অসম্ভব জোরাজোরিতে বলতে বাধ্য হলো। কাব্য ঘুরে বসে তানিমের চোখে চোখ রাখলো। যন্ত্রের মতো বলল হঠাৎ, কুহু কুহু আমার জন্য সুইসাইড অ্যাটেম্প করেছে। শি লাভস মি। হোয়াট? আচমকা এই কথা শুনে তানিম রীতিমতো হাঁ করে গেল। কাব্য আবার তানিমের চোখ থেকে চোখ সরিয়ে সামনে তাকালো। এক ঝাঁক ফ্রেশার একসাথে হাঁটাহাঁটি করছে। তার মধ্যে রোটা দুটো কাপড় দেখা গেল রাস্তায় দাঁড়িয়ে বাদাম খাচ্ছে। কাব্য শেষ দেখতে দেখতে একসময় বলে গেল, কুহু ভালো নেই। ওর জন্য আমাদের ফ্যামিলির কারো চোখে ঘুম নেই। মেচু চাচু সেদিন আব্বুর কাছে এসে প্রায় কেঁদেই দিয়েছেন। আমি যতদূর জানি কুহুকে ডিপ্রেশনের মেডিসিন দেওয়া হচ্ছে। কুহু যেমন ছিল আগে তেমন নেই আর, চুপচাপ হয়ে গেছে কেমন। এবং এই সবটা হচ্ছে আমার জন্য। এই ব্যাপারটা আমি মেনে নিতে পারছি না। ভেতরে ভেতরে অনেক গিল্টি হচ্ছে আমার। কারোর মুখের দিকে তাকাতে অব্দি পারছি না আমি। তানিম কাব্যের দিকে চেয়ে রইল। কাব্যের কণ্ঠ কেমন মরা মরা লাগছে। এমন ভঙ্গুর কাব্যকে আজ অবধি কোনোদিনও দেখেনি তানিম। ও দেখেছিল একবার 2 বছর আগে, যখন রিলেশনশিপে একটা বড় স্ট্রাগল যাচ্ছিল কাব্যের। কিন্তু এতটাও খারাপ অবস্থা হয়ে যায়নি তখন কাব্যের। এখন কেন? হয়তো বাড়ির সবচেয়ে আদুরে মেয়েটা আর ভালো নেই দেখেই কি? তানিম কাব্যের কাঁধে হাত রাখলো। কাব্যর দিকে তাকালো। তখন অস্থির কণ্ঠে অনর্গল বলে গেল তানিমকে, আমার কি দোষ বলতে পারিস তানিম? আমি ওকে আজ অ্যাকসেপ্ট করলে ও হয়তো ভালো থাকতো, কিন্তু আমার যার প্রতি ফিলিংস গ্রো করেনি তাকে এখন তার ভালোর জন্য অ্যাকসেপ্ট করে নিলে এটা তো ওকে ঠকানো হতো। আমি ওকে নানাভাবে বুঝিয়েছি, ও কেন বুঝেনি ওসব কথা? তারপর সবটাই খেটে দিল একটা সুইসাইড। জানিস, বাড়ির সবার ঘুম নেই চোখে। সবাই দিন রাত কুহুর জন্য চিন্তা করে যাচ্ছে। আমি মাঝখানে ওদের চোখে চোখ মেলাতে পারছি না। ওদেরকে বলতেও পারছি না কুহুর এই অবস্থা আজ আমার জন্য। ফাক ম্যান। কাব্য নিজেই নিজেকে গালি দিয়ে পায়ের কাছে ফেলে রাখা খালি বোতলটা লাথি দিয়ে ছুঁড়ে ফেলে দিল। মেজাজ খারাপ হচ্ছে ধীরে ধীরে ওর। তানিম জিজ্ঞাসা করে, কুহু বলেনি তোর ব্যাপারে কাউকে? মেবি না, বললে আমাকে সবাই কিছু একটা জিজ্ঞেস করতো। আমার প্রতি ওদের একটা রিয়াকশন থাকতো, কিন্তু ওসব কিছু হয়নি। কাব্য মাথাটা নামিয়ে রেখে তেজি গলায় জবাব দিল। তানিম কাব্যের দিকে একবার অপলক তাকিয়ে রইল। জহুরি চোখে কাব্যকে আগাগোড়া দেখে হঠাৎ বলে ফেলল, আচ্ছা কাব্য,
তুই সত্যি কুহুকে ভালোবাসিস না তো? কাব্য সঙ্গে সঙ্গে ভ্রু কুচকে ফিরে তাকালো তানিমের দিকে, ভ্রু কুচকে ধমক দিয়ে বলল, আর ইউ ম্যাড? ও আমার বোন হয়। আর চাচু চাচি এগুলো শুনলে বাসায় যা শান্তি বেঁচেছিল সেটাও চলে যাবে। তানিম ভ্রু কুচকালো। কাব্যের ব্যবহার তোর চোখে একটু ভালো ঠেকছে না। কাব্য এমন অদ্ভুত ব্যবহার, অদ্ভুত কথাবার্তা বলছে, ওইসব কি? তানিম ঠান্ডা মাথায় শীতল গলায় বলল, তো বোন হলে কি হয়? আপন বোন তো আর না, চাচাতো বোন। যে তোকে ভালোবেসে পাগলামি করছে, তুই এমনিতেও বিয়ে করবি কয়েক বছর পর। ওকে করতে সমস্যা কি? আর তোর চাচ্চুর সমস্যা কি এতে? তুই ভালো ছেলে, যোগ্য ছেলে। আমার মাথায় তো এটাই ঢুকছে না। তানিমের বাজে কথাবার্তা কাব্যের মেজাজ যা খারাপ ছিল আরও খারাপ করে দিচ্ছে। এমনিতেই কুহু মেসেজ সেন্ড করেনি, রিপ্লাই দেয়নি, ওকে ইগনোর করছে, আর এখন এই আসছে বাণী নিয়ে। কাব্য মেজাজ ঠিক না রেখে রাগি চোখে তাকালো তানিমের দিকে। আমার মনে হচ্ছে কি এবার তুই নিচে পাগল হয়ে গেছিস, মানে যা তা বকছিস। আমার ভালো ছেলে হওয়া এখানে কেমন করে আসছে? তানিম কাব্যের কাঁধে হাত রাখলো, বোঝালো একে একে। দেখ, তোর মনে কুহুর জন্য একটা স্পট কর্নার আছে, আছে তো? মিথ্যা বলবি না কাব্য। কাব্য জবাবে ঠান্ডা স্বরে বলল। হ্যাঁ আছে, কিন্তু সেটা বোন হিসেবে। তানিম কাব্যকে থামিয়ে দিয়ে নিজেই বলে যায়, না, শুধু বোন হিসেবে সেটা না। ভাই শোন, তুই নিজেও কনফিউজড। তোকে খুব ভালোবেসে কষ্ট পাচ্ছে, এটাতে বড় জোর তোর সহমর্মিতা আসতে পারে, কিন্তু ওর কষ্টে তুই নিজেও একই কষ্ট পাচ্ছিস। এমনটা কেন হবে? আমাকে এটার উত্তর আগে দে তুই। তানিম কাব্যের দিকে চেয়ে চেয়ে ভ্রু নাচালো কৌতুক ভঙ্গিতে, ওর ঠোঁটে বাঁকা হাসি। তানিমের ওই হাসি দেখে কাব্যের গা পিত্তি চলে গেল মনে হচ্ছে। ও অতিষ্ঠ ওর কাছ থেকে তানিমের হাত ঝাটকা দিয়ে সরিয়ে বলল, আমি কষ্ট পাচ্ছি কারণ ও আমার ফ্যামিলি মেম্বার। ও আগে এমন ছিল না, এখন এমন হয়ে গেছে যে আমার ভালো লাগছে না। আমার কেন শুধু, আমাদের কারোরই এটা ভালো লাগছে না। তুই অযথা এসবের ভেতর উল্টাপাল্টা ব্যাপার ঢুকাচ্ছিস কেন? তানিম এবার ঠোঁট টেনে অমায়িক বিজয়ী হাসলো। আমাকে এটার উত্তর আগে তুই দে তো। আমি ঢুকাচ্ছি। ভাই, তুই নিজেই সব নিজের ভেতরে ঢুকিয়ে বসে আছিস, ঢুকিয়ে পচিয়ে ফেলেছিস অলরেডি। চিন্তা কর কাব্য, ভালো করে চিন্তা কর। তোদের ফ্যামিলিতে কায়া আছে, মোহু আছে, অন্যান্য ফ্যামিলির মেয়ে মেম্বারদের প্রতি তোর সফট কর্নার, আর কুহুর প্রতি তোর এই পরিবর্তন, তোর কষ্ট, দুটোকে কম্পেয়ার কর। টাইম নে, ভাব, আপনা আপনি সমাধান পেয়ে যাবি। তানিম হাসতে হাসতে বলল কথাগুলো। কাব্য রাগি চোখে তানিমের দিকে চেয়ে অতিষ্ঠ গলায় চোখ সরিয়ে বলল, পাগল হয়ে গেছিস তুই? গিলছিস নাকি কিছু? তানিমকে এখন কাব্যের অসহ্য লাগছে, ওর পাশে বসতে আর ইচ্ছা করছে না। তাই কাব্য রাগে ব্যাগ নিয়ে উঠে যাবে তার আগেই কোথা থেকে একটা সুটবুট পরা লম্বা করে ছেলে কাব্যের সামনে এসে দাঁড়িয়ে গেল। কাব্য সবে ব্যাগ হাতে নিয়েছে কাঁধে তুলবে বলে। কাব্য ব্যাগ হাতে রেখে ছেলেটার দিকে তাকালো। ওই ছেলেটার ঠোঁটে হালকা হাসি। কাব্যকে আগে করে একবার দেখে জিজ্ঞাসা করলো, আপনি শাহরিয়ার সিদ্দিক কাব্য না? কাব্য ভ্রু কুচকালো। হ্যাঁ আমি কাব্য, কিন্তু আপনি কে? শার্লিনকে দুজনে কুহুর দুপাশটায় বসা। ওদের দুজনের মাঝখানে অপরাধীর মতো কাঠগড়ায় দাঁড়িয়ে কুহু চুপচাপ মাথাটা নিচু করে বসে আছে বিছানার মাঝখানে। কুহুর কেটে ফেলা এবড়ো থেবড়ো চুলের দিকে রীতিমতো হাঁ করে শার্লিন তাকিয়ে আছে। একটা সময় শার্লিন ভয়াবহ রেগে গেল, চেঁচিয়ে চেঁচিয়ে দাঁত পিষে বলল, আর এই মুহূর্তে তোকে খুন করে ফেলতে ইচ্ছে করছে কুহু। এই কায়া, আমাকে একটা নাইফ এনে দাও। ওর মাথার কটা ভূত আছে আমি কেটে কেটে দেখবো আজ, সব কটা। কায়া হতাশ চোখে শার্লিনের দিকে চেয়ে জবাবে বলল, কুহুপোর জন্য বাসার সব নাইফ আলমারিতে তালা দিয়ে রেখেছে ফুপু। শার্লিন এবার কড়া চোখে কুহুর দিকে তাকালো, যেন এক্ষুনি কাঁচা খেয়ে ফেলবে পাগল উন্মাদ মেয়েটাকে। শার্লিন ভীষণ মারাত্মক ঠান্ডা স্বরে চিবিয়ে চিবিয়ে বলল, চুলটা কাটলি কেন? উত্তর দে আমারে। কুহু জবাবে আস্তে করে বলল, জেদ করে। কার জন্য? শার্লিনের স্বর ঠান্ডা ভীষণ। কুহু অসহায় গলায় শার্লিনের দিকে তাকিয়ে বলল, তুই জানিস কার জন্যে? শার্লিন চিবিয়ে চিবিয়ে বলল, না, আমি জানি না। আপনি এসব ভূতের পাগলামি কার জন্য করেছেন তাই আমাকে জানান আপনি। কারণ একটা সুস্থ মানুষ তো এমন পাগলামি করতে পারে না। আপনি করেছেন। মেরে তোকে এখন আমার তক্তা বানিয়ে দিতে ইচ্ছে করছে কুহু। কুহু ঢোক গিলল। শার্লিনের এত রাগ কখনো দেখেনি কুহু। ওর এসব অসুস্থতায় কেউ এখন অবধি রাগ করেনি, ওর সাথে উঁচু গলায় কথা বলেনি। একবারের জন্য শার্লিন বলছে, সেই শার্লিন যে কুহুর সমস্ত পাগলামিতে বিনা বাক্যে তাল দিয়েছে, আজ সেই শার্লিনকে কুহু রাগিয়ে দিয়েছে।
কুহু শার্লিনের ওই রাগী চোখে চোখ মেলাতে পারল না। এদিক ওদিক চেয়েছে, মিনমিন করে বলল, কাবু ভাইয়ের উপর জেদ উঠেছিল, তার উপর ওই উর্মি আপু আমায় বারবার উল্টাপাল্টা মেসেজ করেছে। কি উল্টাপাল্টা মেসেজ? শার্লিন জিজ্ঞাসা করলো। কুহু ওর ফোন থেকে মেসেজ সব বের করে শার্লিনকে দেখালো। নিজে একবারের জন্য ছবিটার দিকে ভুলেও তাকালো না, তাকালেও নিজেকে আর ঠিক রাখতে পারবে না। শার্লিন একে একে সব মেসেজ ছবি দেখলো, তারপর কুহুর দিকে ফোনটা বাড়িয়ে দিয়ে ভীষণ স্বাভাবিক ভঙ্গিতে বলল, ঘুরতে গেছে ওরা, তো যেতেই পারে। গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ঘুরতে যায় না? আমি যাই না তুহিনের সাথে? কুহু জবাব দিল না। এবার অবাক হয়ে শার্লিনের দিকে তাকিয়ে রইল। শার্লিন কুহুর মায়াবী মুখটার দিকে তাকালো। কেন যেন মেয়েটাকে আর ধমকাতে ইচ্ছা হলো না, তাই শার্লিন এবার কিছুটা এগিয়ে আসলো। কুহুর মুখোমুখি বসে ওর মুখটা দু হাতে নিজের হাতের আজলায় তুলে বলে যায়, দেখ কুহু, আমার কথা মনোযোগ দিয়ে শোন, ওকে? এক, কাব্য ভাইয়ের জন্যে তোর নিজের দুনিয়া, তার আশেপাশের মানুষকে এতটা কষ্ট দেবার রাইট তোর নেই। আন্টির দিকে একবার তাকিয়ে দেখেছিস তোর জন্য ওনার নিজের কি অবস্থা হয়ে গেছে? দেখেছিস? আঙ্কেলকে এখনো দেখিনি, আমার মতে ওনার অবস্থাও খারাপ করে দিয়েছিস তুই। কেন করছিস তুই এসব? বল আমাকে। তুই ফেল না। এক কাব্য ভাইয়ের ভালোবাসা তোর জীবনের সবকিছু, উত্তর দে। কুহু তাকিয়ে রইল শার্লিনের দিকে, ওর চোখ টলমল করছে স্রেফ। শার্লিন আবারও বলল, কাব্য ভাই ভালো আছেন, তুই কেন ভালো থাকবি না বল আমাকে। তোর ভালো থাকার জন্য আপন কেউ নেই, আন্টি আঙ্কেল নেই। এই দুনিয়ার একজনের ভালোবাসা না পেলে তুই ফকির হয়ে যাবি না নিশ্চয়ই? কি ফকির হবি? শার্লিন আবার জিজ্ঞাসা করলো। কুহু চুপচাপ শার্লিনের দিকে তাকিয়ে একসময় কুহুর চোখে তারায় ভেসে উঠে কবিতা সাদাতের কান্নামাখা মুখ। কুহু হঠাৎ কেমন যেন বুকটা মুচড়ে উঠে। ওর এসবের মধ্যে কখনো এই মুখ দুটোর দিকে ভালো করে তাকানো হয়নি। একবারের জন্য কুহুর মনে হয়নি কুহুর কিছু হয়ে গেলে ওর প্রতি অবসেসড এই মানুষ দুটোকে আর বাঁচানো যাবে না। কুহুর কেমন যেন একটা লাগছে, অস্থির ভীষণ। দুপাশে মাথা নাড়লো, অর্থাৎ ফকির হবে নাও। শার্লিন আবারও বলে, একজন মানুষ তোকে ভালো নাই বাঁচতে পারে কুহু, তার জীবনে এমন একটা উর্মি থাকতেই পারে। মনে আছে যখন আমরা ট্রেনে পড়তাম, একটা ছেলে তোকে প্রপোজ করেছিল, তুই তখন কাব্য ভাইকে ভালোবাসতি। এটা কি তোর দোষ? এটা কি তোর দোষ যে তুই ওকে কাব্য ভাইয়ের জন্য ফিরিয়ে দিয়েছিস? কুহু চুপ করে শুনছে। শার্লিন আবার বলে, তাহলে ভাব, উর্মি গার্লফ্রেন্ড হিসেবে তোর উপর রাগ ছাড়তেই পারে। কাব্য ভাই সামনাসামনি তোকে কিছু বলতে না পেরে উর্মি আপুকে পাঠাতেই পারে। অবশ্য উর্মি আপুর এভাবে কথা বলা উচিত হয়নি। ওই মেয়েটা উগ্র সাইকো একটা, তার জন্যে তুই কেন এভাবে তোর ভালোবাসার আরো মানুষদের কষ্ট দিবি, ডিপ্রেশনে থাকবি? তোর পুরোটা জীবন পড়ে আছে কুহু, সবে তো শুরু। এমন একটা কাব্য ভাই চলে গেলে লাইফ থেকে তোর লাইফ পুরুষ শূন্য হয়ে যাবে না নিশ্চয়ই? কুহু এবার ধরা গলায় বলল, আমি তো হাজারটা পুরুষ চাইনি, ওই একটা কাব্য ভাইকেই চেয়েছি। শার্লিন ছোট্ট একটা শ্বাস ফেলে জবাবে বলল, আসবে কুহু, আল্লাহ সবাইকে জোড়া দিয়ে পাঠান। হয়তো তোর ভাগ্যেও কেউ আছে যে তোকে এতটা ভালোবাসবে যে তুই কাব্য ভাইকেও ভুলে যাবি। সময়টা হোক, নিজের প্রতি ফোকাস কর কুহু, নিজের জন্যে বেঁচে থাক, তোর মা বাবার জন্য নিজেকে বেটার অপশন বানা। পাগলকে কেউ মূল্যায়ন করে না কুহু, সব ছেলেরাই বিয়ের জন্য ম্যাচিউর মেয়ে খোঁজে। তুই এমন করলে হবে এখন বল? কুহু সবকিছু শুনে শার্লিনের কায়া ওদের পাশে বসে হা করে নিজেও শুনতে থাকে শার্লিনের এক একটা কথা। ওর হঠাৎ স্নিগ্ধের কথা মনে পড়ে গেল। স্নিগ্ধের সাথে কয়েকদিন ধরে মন কষাকষি চলছে। কায়ার স্নিগ্ধতায় মিস্টে গিয়ে যোগাযোগ বন্ধ করে দিয়েছে ওর সাথে। কায়া রীতিমতো কত কি করেছে ওই পাষাণ মানুষের সাথে একটাবার কথা বলার জন্য পারেনি। আজ এসব কথা শুনে ওর নিজেরই জেদ বোধ হচ্ছে। একটা ছেলের পাত্তা পাওয়ার জন্য শার্লিন আপুর মতে মরিয়া হয়ে যাওয়ার কিচ্ছু নেই। কায়া তাই নিজেকে সামলায়। ওদের অগোচরে মোবাইল বের করে স্নিগ্ধকে মেসেজ করে বসে, ওকে, তাহলে আমার থেকে মুক্তি পাওয়ার জন্য এত ছটফট করেছিলেন, যে যোগাযোগটাই বন্ধ করে দিলেন, তাই তো? যান, দিলাম আপনাকে মুক্তি। আর কখনো আপনি আমাকে কল বা মেসেজ করবেন না স্নিগ্ধ। আপনার লাইফ, আপনার রাগ, আপনাকে সব কিছু মোবারক। আপনাকে আর ডিস্টার্ব করব না, কোনো দিন করব না। বাই। বলেই কায়া স্নিগ্ধকে ব্লক করে দিল ফোনের সবকিছু থেকে। ওদিকে কায়ার এমন একটা মেসেজ পেয়ে স্নিগ্ধ নিজে চূড়ান্ত হতভম্ব। ধপ করে চেয়ারে বসে মাথায় হাত দিয়ে ভাবতে লাগলো, তার নরম মাটি এতটা শক্ত কথা কি করে বলে ফেললো। স্নিগ্ধ তো একটু রাগ দেখাতে চেয়েছিল, কায়াকে একবার বাইরে খেতে যাবে বলে রিকোয়েস্ট করলো, কত মেয়েটা মানলো না। স্নিগ্ধের
আর রাগ হবে না এতে? স্নিগ্ধ রাগে আবারও পাল্টা মেসেজ করতে গেলে বুঝতে পারে কায়া ওকে ব্লক করে ফেলেছে। ব্যাপারটা বোঝা মাত্রই চোখ দুটো যেন কোটর থেকে বেরিয়ে আসবার উপক্রম হলো স্নিগ্ধের। এটা কি হলো? কায়া ওকে ব্লক করে দিল? শার্লিনের কথাই কুহুর জন্য কাজে লেগেছে। কুহু সব বুঝেছে। ওর চোখে আগুন সম জেদ টলমল করছে। রাগে হাত মুষ্টিবদ্ধ করে বসে আছে। শার্লিন এবার কুহুর কাছ থেকে ওর ফোনটা চাইলো। ফোনটা দে, কাব্য ভাইকে ব্লক করে দেব আমি ওনার সামনে। আর তোর যাওয়া দরকার নেই। যেদিন মনে হবে একে সামলে ফেলতে পেরেছিস, তারপর সব ব্লক খুলে তার সামনে যাবি, বুঝিয়ে দিবি তাকে তোর মূল্য কি। পারবি না? পারবো আমি। কুহু মাথা নেড়ে ফোনটা এগিয়ে দিল। কুহু তখনও কাব্যের দেওয়া সেই মেসেজ লক্ষ্য করেনি, কিন্তু ফোন হাতে নেওয়ার পর শার্লিন ঠিকই পড়েছে কাব্যর দেখা করতে বলা সেই মেসেজ। শার্লিন একবার আর চোখে কুহুর দিকে তাকালো। কুহু মন খারাপ করে আয়নায় ওর ছোট চুল হাতিয়ে হাতিয়ে দেখছিল। শার্লিন টু শব্দ করলো না, আর চুপচাপ কাব্যের ওই মেসেজ ডিলিট করে কাব্যকে সব জায়গা থেকে ব্লক করে দিল। সিদ্দিক বাড়ির বড় ছেলে শাহরিয়া সিদ্দিক কাব্য সেদিন সন্ধ্যাতে ঠিকই বাড়ির ছাদে এসেছিল। ভেবেছিল একটিবার কুহুর সঙ্গে দেখা করে উর্মির ব্যাপারটা জেনে নেবে, সঙ্গে মেয়েটার পাগলামি ডিপ্রেশন কিছুটা কাটানোর চেষ্টা করবে, বোঝাবে ওকে যেভাবে পারে। কিন্তু কুহু এলোই না। কাব্যকে অবাক করে দিয়ে সেদিন রাত সন্ধ্যা 9টা অবধি ছাদে সিদ্দিক বাড়ির সবচেয়ে চঞ্চল রমণীর দেখা মেলেনি। কুহু আসেনি ওই দিন ছাদটায়, শান্ত করল না কাব্যের উত্তপ্ত দাউ দাউ করে চলতে থাকা হৃদয়কে। কাব্য সেদিন রাত 9টা অবধি অপেক্ষা করে যখন কুহুর দেখা পেল না, ভেবেই বসলো কুহু হয়তো বা মেসেজ সিন করেনি, হয়তো দেখেইনি কাব্যের মেসেজটুকু। কাব্য কিছুটা ভ্রুকুচকে সন্দেহ নিয়ে ওর ফোনটা বের করলো। ঠিক ভেবেছে, হোয়াটসঅ্যাপে মেসেজ সিন হয়নি দেখাচ্ছে। কাব্য এবার আরও একটা মেসেজ করলো। আসবি তুই? আই এম ওয়েটিং। অনেকক্ষণ অপেক্ষার পরও ওপাশের মেসেজের অপশনে ডাবল মার্ক টিক এলো না। কুহু কি অনলাইনে নেই? এমনটা তো হবার কথা না। অধৈর্য কাব্য এবার কল লাগালো। কলের 2 সেকেন্ডের মাথায় ওপাশে মিষ্টি কণ্ঠী এক নারী জানালেন কুহুর নাম্বার ব্যস্ত আছে। একে একে সব কমিউনিকেশন সাইট থেকে এমন একটা অদ্ভুত ফিরতি ব্যবহার পাওয়ার পর কাব্যের এইবার কিছুটা সন্দেহ হলো। ও 7-5 ভাবা মাত্রই সরাসরি মেসেঞ্জারে গেল। কুহুর আইডিতে ঢোকা মাত্রই কাব্য একটা মারাত্মক ধাক্কা খেলো। ইউ কান্ট রিপ্লাই টু দিস কনভারসেশন লেখাটা দেখা মাত্রই কাব্য চোখ বড় বড় করে তাকালো ফোনের স্ক্রিনের দিকে। কুহু ওকে ব্লক করে দিল? কাব্যকে ব্লক করে দিল তার ওই মাথামোটা অবুঝ টিনেজ কাজটা? কাব্যের বিশ্বাসই হলো না শুরুতে। কাব্য দেয়াল ধরে কিছুক্ষণ ফোন হাতে হাঁ করে দেখে গেল শুধু ওই লেখাটুকু। যখন পুরো ব্যাপারটা মাথায় ঢুকে গেল, ধীরে ধীরে কাব্যের চোখের রং পরিবর্তন হয়ে যায়, কপালের রগ ফুলে উঠে। একসময় ফোন ধরে থাকা হাতের পেশি শক্ত হয়ে আসে। কাব্য ফুঁসতে লাগলো রীতিমতো। কুহু ওকে ব্লক করে কিভাবে দিল? এটা কেমন বেয়াদবি! ওর সঙ্গে কথা বলাটা জরুরি মনে করলো না একবারের জন্য? কাব্য কি ঠিক করতে চায়নি? সব চেয়েছিল তো আজ নিজে মেসেজ অবধি করেছে, অথচ ওই মেসেজটা দেখার পরেও কুহু এমন একটা কাণ্ড কি করে ফেললো? মেয়েটার বুক কাঁপলো না? কাব্যর আগের মাথায় ফোনটা আছাড় মারতে যাবে, হাত ওঠায় উপরে। পর মুহূর্তে ফোনে থাকা গুরুত্বপূর্ণ ডকুমেন্টসের কথা ভেবে আবারও হাত নামিয়ে এনে রাগে ফুঁসতে ফুঁসতে ওভাবেই নিচে নেমে আসে। কুহুদের ফ্ল্যাটে যাবে বলে দোতলায় এসে থামলেও কি মনে করে থেমে গেল কাব্য। আচ্ছা, কাব্য কেন এত রাখছে? ও তো এটাই চেয়েছিল, তাই না? ও তো চেয়েছিল কুহু ওকে ভুলে যাক, মুভ অন করুক। এখন যখন কুহু সেটাই করছে, ওর কেন এত রাগ লাগছে? পর মুহূর্তেই কাব্যের ব্রেন কাব্যকে উত্তর দিল। কাব্য মাথাটা নিচু করে কপালের দুপাশ আঙ্গুলের মধ্যে চেপে ফ্ল্যাটের দরজার সামনে অনেকক্ষণ দাঁড়িয়ে রইল। কলিং বেল বাজাবে করে কেন যেন বাজাতে পারছে না। কুহুর প্রতি রাগটুকু তরতর করতে বাড়তে লাগলো ক্রমশ। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে ও কিছুতেই এসবে কেন যেন কুহুকে দোষ দিতে পারছে না, অথচ নিজে ঠিকই জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। এমনকি এখন তো কুহুর উপর রাগটাও কমাতে পারছে না, আবার ওকে দোষও দিতে পারছে না। দোটানায় ডুবে আছে কাব্য। হঠাৎ ফ্ল্যাটের ভেতর থেকে কুহুর গলা শোনা গেল। কবিতার কাছে চেঁচিয়ে চেঁচিয়ে টিভির রিমোট চাইছে। কাব্য মাথাটা তুললো, মন দিয়ে শুনলো। সব ঠিকই তো। কুহু মুভ অন করেছে, ভালো থাকার চেষ্টা করছে। ওর প্রতি যা মোহ বেঁচে ছিল সেটাও একসময় কেটে যাবে। কাব্য পাগল, তাই এসব নিয়ে একটু বেশি চিন্তা করে যাচ্ছে। ভালোই তো আছে কুহু, ওকে ছুঁড়ে ফেলে যদি কুহুর ভালো থাকাটা হয়, থাকুক না। কাব্য আর এক মুহূর্ত দাঁড়ালো নয় ফ্ল্যাটের সামনে। তারপরেও কেন যেন প্রচণ্ড রেগে মেগে কুহুদের ফ্ল্যাটের থেকে নিজেদের ফ্ল্যাটে এলো। শামীমার দরজা খুলে ছেলের এই রাগি রাগি মুখ দেখে হতভম্ব গলায় জিজ্ঞাসা করলেন, কি রে, এত রেগে কোথা থেকে এলি? কাব্য নিজের ঘরে যেতে যেতে রাগী কণ্ঠে বলে গেল, জাহান্নাম থেকে।
বলেই ঠাস করে নিজের রুমে দরজা আটকে দিল। শামীমা হাঁ করে ছেলের ওই রাগটুকু দেখে গেলেন। এটার আবার কি হয়ে গেল? কাব্য ঘরে ঢুকে কিছুক্ষণ পায়চারি করলো পুরো রুমটা জুড়ে। কি করবে, কি করা উচিত, যেন কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিচ্ছে রুমের মধ্যে অস্থির ভঙ্গিতে পায়চারি করতে করতে। তারপর যা হওয়ার তাই হয়ে গেল। কাব্য সিদ্ধান্ত নিয়ে নিল। রুমের একটা পাশে স্থির হয়ে দাঁড়ালো। এবার ফোনটা বের করে কল লাগালো কাউকে। ও পাশের মানুষ কল রিসিভ করলে কাব্য গম গম স্বরে বলল, আমি রাজি তোমাদের শর্তে। আজকে থেকে জয়েন করেছি আমি। ও পাশে কি বলা হলো শোনা গেল না। কাব্য কল কেটে ফোনটা এবার আচ্ছা দেবার মিটও ছুঁড়ে ফেললো এক প্রকার বিছানার উপর। রাগের মাথার ভেতরটা ধপধপ করছে স্রেফ। কাব্য টাওয়েল নিয়ে শাওয়ারে চলে গেল। মাথাটা এই মুহূর্তে ঠান্ডা করতে হবে। রাতে যখন কাব্য, শামীমা, আনোয়ার খাবার খেতে বসলেন, কাব্য তখন ওদের সামনে হুট করে প্রস্তাব তুলল। আম্মু, আব্বু, তোমাদের আমার কিছু বলার আছে। শামীমা ছেলের পাতে তখন আহ্লাদি ভঙ্গিতে সবচেয়ে বড় গলদা চিংড়ি তুলে দিতে দিতে বললেন, এটা একবার খেয়ে দেখ, মাখো মাখো করে করেছি তোর জন্য। কাব্য গলদা চিংড়ি প্লেটে রেখে অযথাই খাবার নাড়াচাড়া করতে করতে তাকালো একবার আনোয়ারের দিকে। আনোয়ার খেতে খেতে বললেন, কি বলবে বলেছিলে বলো। কাব্য এইবার শান্ত ঠান্ডা কণ্ঠে ডাইনিং রুমে সবচেয়ে বড় ব্লাস্টটা করে বসলো। আমি বাংলাদেশ ন্যাশনাল ফুটবল টিমে জয়েন হচ্ছে। আনোয়ারের খেতে থাকা হাত এই কথায় আচমকা থেমে গেল। তিনি হাঁ করে তাকালেন ছেলের দিকে। শামীমা তখনও খুব রসিক মনে ছেলের পাতে গলদা চিংড়ির ঝোল দিচ্ছিলেন। কাব্য তখন তাকে আটকে দিল। ঝোল দিও না আম্মু। শামীমা তবুও দিলেন। কাব্য শামীমার থেকে চোখ সরিয়ে আবার তাকালো আনোয়ারের দিকে। আনোয়ার ভীষণ শান্ত স্বরে কথা বলা শুরু করলেন। ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করে এখন ফুটবল খেলবে? খাবার টেবিলে বসে রসিকতা করবে না আমার সাথে কাব্য? আনোয়ার আবার খেতে মন দিলেন। কাব্য ওনার এমন একটা রিয়াকশন দেখে বিরক্ত হলো কেন যেন। নিজের বিরক্তি চেপে রেখে ঠান্ডা গলায় পাল্টা জবাব দিল। আমি এবার সিরিয়াস আব্বু। আনোয়ার ভ্রুকুচকে প্লেট থেকে চোখ সরিয়ে তাকালেন ছেলের দিকে। ছেলের উপর কড়া কণ্ঠে কথা বলেন না আজ প্রায় বহু বছর। কাব্য এমন একটা ছেলে যাকে কখনো অযথা শাসন করতে হয়নি। তার সবসময় বুঝে শুনে চলে এসেছে, ফ্যামিলিকে আলাদাভাবে ট্রিট করে এসেছে। কিন্তু কাব্যের এইবারের ছেলে মানুষের সিদ্ধান্ত রাগটুকু ঠেলে ঠুলে বেরিয়ে আসতে চাইছে আনোয়ারের। কিন্তু নিজের চূড়ান্ত রাগ কষ্ট করে সংবরণ করে চিবিয়ে ছিনিয়ে শুধু বললেন, তুমি সিরিয়াস হলে আমার জবাব হবে না, শুনেছো তুমি? এরপরও তোমার আর কিছু বলার আছে? কাব্য স্রেফ নিষ্পলক তাকিয়ে রইল আনোয়ারের দিকে। চোখের ইশারায় যেন কাব্যের উত্তর বুঝিয়ে দিতে চাইল বাবাকে। কাব্যের জেদের উপর আনোয়ারের নিজের চোখও জেদ দেখালেন। বাপ ছেলের মাঝে শামীমা পিষে তিনি কিছু বলতে চাইলেন, অথচ উনি কিছু বলার আগে কাব্য এইবার পাল্টা জেদ দেখে আনোয়ারের চোখে চোখ রেখে জবাব দিল, আমি আমার সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। তোমাদের জাস্ট জানালাম আমি, দ্যাটস ইট। আজকে রাতে আমি 6 মাসের ট্রেনিংয়ে ফুটবল ন্যাশনাল ক্যাম্পে উঠছি। এখান থেকে আমি আমার পড়াশোনা বাকি 6 মাস কন্টিনিউ করব। আনোয়ার ভ্রু কুচকে তাকালেন। ছেলেকে এখন চোখের সামনে সহ্য করতে পারছেন না আনোয়ার। একজন রিটায়ার্ড আর্মির ছেলে কিনা ফুটবলার হবে, লোকে কি বলবে? পাড়ায় তো মুখটুকু দেখাতে পারবে না লজ্জায়। আনোয়ার এত বড় ছেলের উপর রাগ দেখাতে ব্যর্থ হলেন। ফলস্বরূপ চুপচাপ নিজের প্লেটে ভাত রেখে সেটাতে পানি ঢেলে উঠে পড়লেন টেবিল থেকে। শামীমা হতভম্ব হয়ে ডাকলেন, ও কি করলেন? খাবারের উপর রাগ দেখাতে নেই, বসুন, শুনুন আগে ছেলেটা কি বলতে যাচ্ছে। আনোয়ার জবাবে কাব্যের দিকে না তাকিয়ে ঠান্ডা কণ্ঠে বললেন, ওর জীবনে আমাদের ডিসিশনের দরকার নেই শামীমা, আমি মেনে নিচ্ছি এটা, তুমিও নাও। হ্যাঁ, এরপর যখন আত্মীয় স্বজন জিজ্ঞেস করবে ছেলে কি করে, ওদের বলে দিও তোমার ছেলে ইঞ্জিনিয়ারিং ছেড়ে মাঠে খেলাধুলা করে। কাব্য শুধু শুনলো। আনোয়ার এইবার কাব্যের দিকে চেয়ে দাঁত পিষে স্রেফ বললেন, এটা একটা রাবিশ ডিসিশন ছিল তোমার। তোমার কাছে এ ধরনের ডিসিশন আমি আশা করিনি। পস্তাবে তুমি এর জন্য, মনে রেখো আমার কথা। আনোয়ার লুঙ্গি সামলে রাগে গজগজ করতে করতে নিজের রুমে চলে গেলেন। কাব্য ওনার যাওয়ার দিকে চেয়ে থাকলো, তারপর স্বাভাবিক ভঙ্গিতে আবারও খেতে লাগলো। উনি যেতে শামীমা ছেলের দিকে তাকালেন। কাব্য মাথাটা নিচু করে আনমনে শুধু খেয়ে যাচ্ছে, বলা যায় খাচ্ছে কম নাড়াচ্ছে বেশি। শামীমা বুঝেন ছেলে কোনো একটা বিষয় নিয়ে অস্থির, কদিন ধরেই তা খেয়াল করছে এটা। শামীমার ভীষণ মায়া হলো তার এই বড় ছেলেটার জন্য। কাব্যের কাঁধে উনি মমতার হাত রাখেন। এই কাব্য। কাব্য মাথা তুলল না, খাবার নিয়ে নাড়াচাড়া করছে চুপচাপ। শামীমা বললেন, তুই মন থেকেই সিদ্ধান্ত নিয়েছিস তো আব্বু? কাব্য তখন তাকালো মায়ের দিকে। মায়ের মিষ্টি মায়াবী মুখটার দিকে চেয়ে থেকে জবাবে ঘাড় নাড়ালো। তাহলে যা, আমার পক্ষ থেকে বাধা নেই। তোর বাবাকে আমি বুঝিয়ে বলবো। ট্রেনিং কোথায়? শামীমা জিজ্ঞাসা করলেন। কাব্য উত্তর দিল, ঢাকায়, সাভারে। শামীমা অবাক হয়ে বললেন, তাহলে তো বাসা থেকেই যাওয়া আসা করতে পারিস, গাড়ি আছে আমাদের, খুব একটা তো অসুবিধা হবে না তোর। কাব্য জবাবে মায়ের চোখে চোখ রেখে কেন যেন মিথ্যা বলতে পারলো না, কখনো পারবেও না সেটা অবশ্য।
কাব্য চোখ লুকিয়ে অযথায় খাবার নাড়াতে নাড়াতে জবাবে বলল, আমি ট্রেনিংয়ে ফোকাস করতে চাইছি আম্মু। বাসা থাকলে সেটা সম্ভব না। আর 6 মাসের ব্যাপার, দেখতে দেখতে কেটে যাবে। শামিমা ছেলের জন্য মনটা কেমন যেন বড্ড খচখচ করছে, তবুও কেমন ধরা গলায় জিজ্ঞাসা করে বসলেন বাচ্চাদের মতো, আমাদের এই 6 মাসে দেখতে আসবি না আব্বু? কাব্য মায়ের দিকে তাকালো এবার। শামিমা আহ্লাদি চোখে ছেলের দিকে বড্ড আশা নিয়ে তাকিয়ে আছেন। কাব্য এবার হালকা হাসলো, মায়ের চোখে চোখটা এবারেও রাখলো না, না রেখে জবাবে স্রেফ বলল, আসবো, তবে ঘন ঘন পারবো না। শামিমা হাসলেন, জিজ্ঞাসা করলেন, আজকেই যাবি? কাব্য এইবার কেমন যেন অন্যমনস্ক গলায় জবাব দিল, আজকে। তোর চাচু চাচিদের জানিয়েছিস? শামিমা সবার খেয়ে রেখে যাওয়া প্লেট গ্লাস গোছাতে গোছাতে বললেন। কাব্য এবার মুখ শক্ত করলো, ও কুহুদের ফ্ল্যাটে আর যাবে না। কাব্য খাবার টেবিল ছেড়ে উঠে গিয়ে টিস্যু দিয়ে মুখটা মুছে বলল, ফোনে জানিয়ে দেবো আম্মু সবাইকে। বলেই কাব্য হনহনিয়ে নিজের রুমে চলে গেল। শামিমা হাতে নোংরা প্লেট দুটো নিয়ে ছেলের যাওয়ার দিকে চেয়ে রইলেন অবাক হয়ে। সেবার কাব্য বলে গেল যদিও সেই বাড়িতে মাঝে মধ্যে আসবে, কিন্তু কেন যেন কাব্য আর এলো না। সবাই ওকে কত কল করলো, মেসেজ করলো, ওর ক্যাম্পে গিয়েও দেখা করলো, ওকে বাসায় একবার হলেও আনার জন্যে। তবুও কাব্যের সে একই জেদ, এক কথায় ও ট্রেনিং শেষ করে একবারে বাড়ি যাবে। শামিমা তো ছেলের এমন একটা কাজে শুধু মুখে আঁচল চেপে কাঁদেন। ছেলে দূরে সরে গেল, এভাবে কতটা দূরে গেল কে জানে। শামিমা ঘরে একা থাকেন, আগে কুহু আসতো এই ফ্ল্যাটে, মেয়েটার সঙ্গে গল্প করে এ সময় যেত ভীষণ ভালো। ইদানিং কুহুও ব্যস্ত নিজের জীবনে, সারাদিন প্রাইভেট টিউশন, কলেজ আর পড়াশোনা করতে করতে ওর এদিকটায় আসার সময়টা অবধি নেই। শামিমার ইদানিং অনেক একা একা লাগছে ভীষণ, কেউ নেই ওনার আশেপাশে, দুটো সন্তান দুদিকে। এই মুহূর্তে কেন যেন শামিমার একটা মেয়ের ভীষণ অভাব বোধ হচ্ছে। একটা মেয়ে সন্তান থাকলে নিশ্চয়ই শামিমার আজ দিন ভালো কাটতো, মায়ের কষ্টটাও ছেলেদের থেকে ভালো বুঝতে পারতো নিশ্চয়ই। সেদিন রাতে আনোয়ারের বুকে মুখ গুজে নিজের জীবনে সেসব অভিযোগগুলোই বলছিলেন একের পর এক তার স্ত্রী। আনোয়ার শুধু স্ত্রীর চুলে হাত বুলিয়ে দিতে দিতে চুপচাপ শুনে যান সেসব অভিযোগ। মাঝে একবার বলতে চেয়েছিলেন, কেন দিলে তোমার বড় ছেলেকে যেতে? তুমি একবার আটকালে তো ও যেতে পারতো না। কিন্তু বলা হলো না। এই নারী এমনিতেই অনেক অপরাধ বোধে ভুকে, তাকে আর যন্ত্রণা দিয়ে কাজ নেই। আনোয়ার একসময় জিজ্ঞাসা করলেন, কাব্যের ভার্সিটি শেষ হবে কবে? শামিমা ফুপাতে ফুপাতে বললেন, আর আর তো 6 মাস পরেই ফাইনাল এক্সাম। আনোয়ার এবার গম্ভীর হয়ে বললেন, মেয়ে দেখা শুরু করো, ওর ভার্সিটি শেষ হলেই বিয়ে দেবো ওকে। ঘরে বউ আনলে এমন হটকারিতা ভাইয়ের মুখ হতে পারবে না, আর তোমার বুকও খালি খালি লাগবে না। শামিমা অবাক হয়ে তাকালেন আনোয়ারের দিকে। কাব্য কি মানবে? আনোয়ার এবার মুখ চোখ শক্ত করে ফিরতে জবাব দিলেন, আমরা ওর ফুটবল খেলার মতো অদ্ভুত সিদ্ধান্ত মানতে পারলে ও আমাদের এই সিদ্ধান্ত মানতে হবে। আমি যদি শুনি ছেলেকে এই ব্যাপারে তুমি লাই দিয়েছো, তাহলে আমি আর লাই দেব না। আমিও চাই কাব্যের বউ আসুক এ ঘরে, একটা মেয়ে দরকার এই ঘরে আমার। শামিমা কথাটা বলে আবারও স্বামীর বুকে মুখ গুজেন। কুহুর আজ এইচএসসির রেজাল্ট দিয়েছে। অদ্ভুত ব্যাপার হচ্ছে, বংশের সবচেয়ে ফাঁকিবাজ মেয়েটাই এবার সব সাবজেক্টে ভীষণ ভালো মার্কস পেয়ে পাশ করেছে। এমনকি শুধু পাশ নয়, কুহুর জিপিএ এসেছে 4.92। অল্পের জন্য A+ আসেনি। এতে অবশ্য সিদ্দিক বাড়ির সদস্যদের তেমন কোনো মাথা ব্যথা নেই। কুহু যেমন পরিস্থিতিতে দিনকাল চালাচ্ছিল, তাতে ওর এমন একটা রেজাল্ট সবাই তাক লেগেছে রীতিমতো। এই মুহূর্তে এখন সিদ্দিক বাড়িতে তো কুহুর রেজাল্টে রীতিমতো হইচই লেগে গেছে। সব চাচ্চুরা কুহুকে গিফট দিয়েছেন, সাদাত মিষ্টি বিলিয়ে দিয়েছেন সম্পূর্ণ পাড়াতে, ঢাকায় আত্মীয়দের বাড়িতে। এই মুহূর্তে সিদ্দিক বাড়ির সবাই ভীষণ খুশি, একমাত্র কুহু ছাড়া। ওর মধ্যে রেজাল্ট নিয়ে তেমন কোনো হেলদোল নেই। ড্রয়িং রুমে এত হইচই, এত আড্ডা, সবকিছু এখনকার বদলে যাওয়া কুহুর কাছে কেমন যেন পানসে ঠেকছে। ও নিজের রুমে জানালার পাশটায় আনমনে দাঁড়িয়ে আছে। অদূরে একটা আম গাছে দুটো শালিক পাখি বসে আছে, সেটাই দেখছে এখন। দুটো শালিক পাখি একে অপরের গায়ের সঙ্গে মিশে একসঙ্গে বসে রোদ পোহাচ্ছে। মেয়ে শালিক ছেলে শালিকের গায়ের ভিতরে মিশে অমনে বা চেষ্টায় রত। কুহুর হাসি আসছে ওসব দেখে, কিন্তু কেমন যেন হাসতেও পারছে না। চুপচাপ জানালায় মাথা ঠেকিয়ে সেভাবেই দাঁড়িয়ে রইল। আজ প্রায় 6টা মাস কেটে গেছে কি অবলীলায়। এই 6 মাসে কাব্য ভাইয়ের সঙ্গে একবারের জন্য কুহুর দেখা হয়নি। কাব্য ভাই হয়তো বা ওর থেকে মুক্তি পেতে ট্রেনিংয়ের নাম করে বাড়ি থেকে দূরে থাকছেন। এই বাড়ি থাকলেই তো কুহুর সঙ্গে দেখা হবে, ওর পাগলামি দেখা লাগবে, ওর প্রতি আবারও বিরক্তি আসবে। সেটা নিজে প্রকাশ না করতে পেরে উর্মিকে পাঠানো লাগবে। কত কত চিন্তা ছিল কাব্য ভাইয়ের, আজ এসব কিছুই নেই, কারণ কুহু নিজেকে সামলে নিয়েছে। কাব্য ভাইয়ের প্রতি ওর ভেতরে আর কিচ্ছু নেই, কিচ্ছু না। যা ছিল সব 6 মাস আগে কুহু মাটি চাপা দিয়ে দিয়েছে। এখন কাব্য ভাইকে কুহু মন থেকে কুহু বাকিটা ভাবতে পারে না। হঠাৎ কোথা থেকে কায়া দৌড়ে এসে মিষ্টি জোর করে কুহুর মুখে ঢুকিয়ে দিয়ে চেঁচিয়ে পড়ল,
হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।